সেই মহান ব্যক্তির আজকে তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আজকে কেউ চিফ গেস্ট নাই, প্রধান আলোচক নাই, আমরা সবাই আলোচক। তবে এই আলোচনায় যে ব্যক্তিটি জীবনের সিংহভাগ সময়, যৌবনের সবচেয়ে বড় সময়গুলো কাটিয়েছে তার সাথে, যারা সাখাওয়াত হোসেন টুটু আজকে এই আলোচনা সভার সভাপতিত্ব করবেন। সভাপতির নির্দেশ কর্মী আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি। এই আলোচনার সভায় স্বাগত বক্তব্য দেবেন আমাদের অতি আপনজন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রচারক হিসেবে উনি আছেন মোহাম্মদ সাদিক মোহাম্মদ আলম, কনসালটেন্ট, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। তাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশের ইতিহাসে আমাদের সবার প্রিয় দাদাভাই সিরাজুল আলম খানের প্রয়াণ দিবস আজ 9 জুন। আজ আমরা এখানে সমবেত হয়েছি এমন একজন মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, যার পুরোটা জীবন ছিল জাতির শিকল ভাঙার নিরন্তর সাধনার। আজ এমন এক সময় আমরা তাকে স্মরণ করছি যখন ইতিহাসের অনেক সত্যই বিস্মৃতির অতল তলে তলিয়ে যাওয়ার উপক্রম। কিন্তু আপনারা যারা তার সহযোদ্ধা ছিলেন এবং যারা তার চিন্তার সাথে নিবিড়ভাবে পরিচিত, আপনারা জানেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ হয়ে ওঠার পেছনে তার স্ট্র্যাটেজিক লিডারশিপ ছিল অগ্রগামী। আমি দুর্ভাগ্যবশত সিরাজুল আলম খান সাহেবকে পাইনি, কিন্তু আমি কৃতজ্ঞ যে সিরাজুল আলম খানের সহযাত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাহচর্যে দাদাভাই এবং তার ফিলোসফিকে আরও কাছ থেকে বোঝার সুযোগ হয়েছে। এর সাথে আমি কৃতজ্ঞ তানিম নওশাদ ভাইয়ের প্রতি, তার মাধ্যমে সাখাওয়াত ভাইয়ের সাথে পরিচিত হওয়া এবং তানিম ভাইয়ের একটি কনসেপ্ট দিয়েই তানিম ভাইয়ের সাথে আমার পরিচয়, সেটা হচ্ছে মেসায়ানিক যে কনসেপ্টটা। তো আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যে সিরাজুল আলম খানকে বাঙালি জাতির মুক্তিদাতা মেসায়া হিসেবে আমি কেন দেখছি বা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটা নিয়ে একটু ছোট করে আলোচনা করব। ইতিহাসে এমন কিছু মানুষের জন্ম হয় যারা একটি জাতির রাজনৈতিক ও আত্মিক মুক্তির রূপকার হিসেবে অবতীর্ণ হন। সিরাজুল আলম খান ছিলেন বাঙালি জাতির জন্য ঠিক তেমনই একজন ব্যক্তি। তাকে আমার এই বক্তব্যে আমি আসলে বাঙালি জাতির মেসায়া বা মুক্তিদাতা হিসেবে আখ্যায়িত করছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে তাকে আমি মেসায়া কেন বলছি। মেসায়া শব্দটা শুনলে সাধারণত আমাদের মধ্যে ঐশ্বরিক অলৌকিক কোনো একটা ধারণা ভেসে ওঠে, কিন্তু আজকের এই পটভূমিতে এবং এই আলোচনার প্রেক্ষাপটে আমি আসলে কোনো থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাকে মেসায়া ডাকছি না। আমি এটি ব্যবহার করছি একটি জাতির মুক্তিদাতা বা লিবারেটর অর্থে। একটি শোষিত জাতি মুক্তির স্বপ্ন দেখার থেকে অনেক পিছিয়ে যে যেতে পারে, ধর্মীয় ইতিহাসে তার পরিচয় আমরা পাই বনি ইসরায়েলের ইতিহাসের মাধ্যমে। আমরা ধর্মীয় ইতিহাসের পয়েন্ট অফ ভিউ থেকে জানি যে মানব সভ্যতার ইতিহাসের যে বিভিন্ন পয়েন্টকে ধর্ম এক একটা আর্কেটাইপ হিসাবে, এক একটা উদাহরণ হিসাবে আমাদের কাছে ধর্মীয় ইতিহাসে পরিচয় করায়। তার মধ্যে একটা পরিচয় ছিল ফেরাউনের কবলে বনি ইসরায়েলের শোষণ। আমরা যদি টাইম লাইনটা চিন্তা করি, বিভিন্ন উৎস অনুসারে বনি ইসরায়েলি ইতিহাস অনুসারে এই টাইম লাইনটা ছিল প্রায় 400 বছর তারা পরাধীন ছিল ইজিপ্টে, এবং পরবর্তীতে তারা ব্যাবিলনে এক্সাইল হয় 70 বছর। কোনো ইতিহাস মানে ইসরায়েলি ইতিহাসে বলে যে বনি ইসরায়েল জাতির পরাধীনতার টাইম 200 বছরের মতো। কিন্তু সিরাজুল আলম খান এইখানে কিভাবে প্রাসঙ্গিক যে বাঙালি জাতি 1100 বছর ধরে পরাধীন ছিল, তার মুক্তির জন্য তিনি স্বপ্ন দেখেছেন এবং সেটা পরিকল্পনা করেছেন এবং সেটা সাংগঠনিক রূপ লাভ করেছেন। কিন্তু দুঃখজনক হলো যে পৃথিবীর ইতিহাসে আমরা ইসরায়েলি নেশনের অপারেশনকে গ্লোবালি যতটাকে গ্লোরিফাই করা হয়,
এবং তাদের এই অপারেশনের যে সংগ্রাম, মুক্তি, এইটা পৃথিবীর জিওপলিটিক্সে যতটা ডমিনেট করে, আনফর্চুনেটলি আমরা সিরাজুল আলম খান ছাড়া বাঙালি জাতির এই যে দীর্ঘ মজলুমের ইতিহাস, এইটা আর কোনো আমাদের রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, সমাজচিন্তকের আলোচনায়, এই ক্যানভাসের আলোচনায় পাই না। যদি সঠিকভাবে এই আলোচনা এবং হিস্ট্রি আমরা তুলে ধরতে পারতাম, এবং সেইটার কাজের জন্য সিরাজুল আলম খানের যে তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক উনি রেখে গেছেন, শুধু রেখে যান নাই, ওনার প্রচুর লেখালেখির মাধ্যমে যেগুলো এখনো আমাদের কাছে রয়েছে, তার বিভিন্ন চিন্তা এবং চিন্তায় ট্রেন ধরা মানুষগুলো, সেই ইতিহাসগুলোকে সঠিকভাবে তুলে ধরলে আসলে বাঙালি জাতির সুদীর্ঘ পরাধীনতার ইতিহাস এবং ৭১-এর মুক্তিযুদ্ধের আগের নিউক্লিয়াসের যে কার্যক্রম, সেই ইতিহাসটাকে আমরা সঠিক বিচার এবং জাস্টিস করতে পারবো। ইতিহাসের পাতায় মেসায়া বা মুক্তিদাতা হচ্ছে একজন যুগপুরুষ, যিনি চরম সংকট ও পরাধীনতার গভীর অন্ধকারে নিমজ্জিত একটি জাতিকে মুক্তির সুস্পষ্ট দিশা দেন। পৃথিবীর ৩টে অ্যাব্রাহামিক রিলিজিয়নে এই মেসায়ার কনসেপ্ট খুব প্রবলভাবে উপস্থিত। মুসার কম অর্থাৎ বনি ইসরায়েল, খ্রিস্টানদের যে কম খ্রিশ্চানিটি, যেখানে জিজাসকেই মেসায়া হিসেবে দেখা হয়, এবং মুসলিমদের মধ্যেও এই মেসায়া ধারণা রয়েছে। কিন্তু আমি আবারও মনে করাই দিচ্ছি যে আমার এই আলোচনা আসলে থিওলজিক্যাল লেন্সে না, আমি থিওলজিটাকে প্যারালাল হিসেবে দেখানোর জন্যই বলছি যে পৃথিবীর ইতিহাসে আপনি যদি বনি ইসরায়েলের জার্নি, এবং যারা এখানে কোরআনের থিওলজির সাথে পরিচিত তারা জানেন যে কোরআন শরীফে সবচেয়ে বেশি যে জাতিকে পরিচয় করানো হয়েছে অপারেশন থেকে, মানে জুলুমের শৃঙ্খল থেকে মুক্তি হওয়ার এক্সাম্পল হিসেবে, আর্কেটাইপ হিসেবে, সেই জাতি হচ্ছে বনি ইসরায়েল। অথচ সেই বনি ইসরায়েলের পরাধীনতার ইতিহাস সবচেয়ে বড় যে নাম্বারটা আমরা পাই সেটা ৪০০ বছরের, এবং তাদের ফেরাউনের হাত থেকে মুসার পিছন পিছন রেড সি পার হওয়ার যে ইতিহাস আমরা জানি, সেইটা তাদের মুক্তিযুদ্ধ। তারা পরাধীন জাতি থেকে, যে জাতিতে তাদেরকে চরম নিষ্পেষণের শিকার হতে হয়েছে, সেই মুক্তির সংগ্রামটাকে শুধুমাত্র ধর্মীয় কিতাবে না, বর্তমান জিওপলিটিক্যাল বাস্তবতার একদম সেন্টারে আমরা পাই পৃথিবীর ইতিহাসে। অথচ সিরাজুল আলম খানকে যদি আমরা সঠিকভাবে রিড করতে পারতাম, তাহলে পরাধীন বাঙালি জাতি যে এই ৪০০ বছরের থেকে বেশি একটা পরাধীন টাইম লাইনের মধ্যে দিয়ে গেছে, এবং সে শুধুমাত্র একজন ফেরাউনকে ডিল করে নাই, সে যুগে যুগে বিভিন্ন ধরনের এরকম স্বৈর শাসককে, পরাধীনতার কষাঘাতকে ডিল করছে, সেই ইতিহাস আমাদের সঠিকভাবে ধারণ করা সম্ভব হতো। বাট আনফর্চুনেটলি সেটা আমরা পারি নাই। একটা জাতি নিজের গৌরবোজ্জ্বল অতীত অর্জন ও সভ্যতায় তার স্থান না জানলে সে কখনো সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে না। আমাদের যারা নতুন জেনারেশন আছে, তাদেরকে আমরা আসলে এই ইতিহাসগুলি সঠিক ফ্রেমে বুঝাইতে এখনো ব্যর্থ হচ্ছি আনফর্চুনেটলি। পলিটিক্যাল বাস্তবতায় স্বাধীন বাংলাদেশের বিভিন্ন শাসক গোষ্ঠী আমাদের যে সিভিলাইজেশন জার্নি, যে পজিশন, এটা নিয়ে কখনো আমাদের জানতে, বুঝতে, শিখতে উৎসাহিত করে নাই এবং করে না। কিন্তু সিরাজুল আলম খানের মতো মহাপুরুষরা সেই ব্যতিক্রম ধর্মী ত্রিকালদর্শীদের মধ্যে অন্যতম, যারা বাঙালি জাতি নিয়ে ভাবতে গেলে কখনোই কেবলমাত্র আপনাকে ৫০ বছরের ইতিহাস বা টাইমলাইনে আমাদের সীমিত করেন না, বরং তাদের ক্যানভাস হয় ১০০০ বছরের। একটা সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো সন্তানকে আমরা যখন ভবিষ্যতের জন্য তৈরি করতে চাই, তখন আমরা কিন্তু মনে করিয়ে দিই যে দেখো, তোমার বাবা এইরকম সৎ মানুষ ছিল, তোমার দাদা সেই আমলের একজন শিক্ষিত লোক ছিল, অথবা তোমার পূর্বপুরুষ তোমার এলাকায় এই ধরনের মঙ্গলজনক কাজ করেছে, এবং পুরো সমাজ যে কোনো একটা ক্রাইসিসে তার কাছে গেলে আশ্রয় পেত। সিরাজুল আলম খান আমার ব্যক্তিগত বিশ্লেষণে সেই সভ্যতার ইতিহাসকে খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন, আর করেছিলেন বলেই তিনি নিজে একজন সিভিলাইজেশনাল হিউম্যান বিইং ছিলেন, যিনি বাংলাদেশ নিয়ে যখন চিন্তা করতেন তখন তিনি অন্য সভ্যতা ও জাতির সাথে আমাদের সাধারণ জনগণের ভবিষ্যৎ কিভাবে বুনন হবে সেই বিশাল ক্যানভাসে চিন্তা করেছেন, এবং আমাদের চিন্তা করতে ইন্সপায়ার করেন এখনো। আমি এই অডিয়েন্সকে বলবো, এবং যারা পরবর্তীতে এই কথাগুলো শোনার সুযোগ পাবেন তাদেরকে বলবো যে আমরা ২০২৬ সালের বাস্তবতায় সিরাজুল আলম খানের লেখনী এবং চিন্তাকে
অবশ্যই অবশ্যই আমরা যেন আরেকবার রিভিউ করি, আরেকবার পড়ি, কারণ ওনার যে ধরনের চিন্তা এবং লেখনী এটা আসলে টাইম স্পেসিফিক না, এটা আসলে টাইমলেস উইজডম, স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে। মেসাইনিক চরিত্রের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা সময়কে ওহির মতো পড়তে ও পড়াতে পারতেন। আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জানি যে যখন আমাদের মহাপুরুষদের মধ্যে, মহাত্মদের মধ্যে, ঋষি মুনিদের মধ্যে এই ধরনের ডিভাইন মেসেজ আসতো যে তার জাতির মুক্তির জন্য তাকে কি করতে হবে, এবং এটা সবসময় একজন ইন্ডিভিজুয়ালকে টাচ করত। তো সিরাজুল আলম খানের যে কাজ, সেই কাজ এবং তার যে সাধনা এবং সাধকের জীবন, এইটাকে আপনি যদি নির্মোহভাবে দেখেন তাহলে আপনি কিন্তু তাকে এটা বুঝতে পারবেন যে তিনি 60-এর দশকে বাংলাদেশের বাস্তবতায় যা করার দরকার ছিল এবং যেভাবে করার দরকার ছিল সেই কাজটাকে শুধুমাত্র তিনি বুঝতে পারেন নাই, এটাকে কমপ্লিটলি ইন্টারনালাইজ করে তিনি পুরা এই বদ্বীপে ছড়িয়ে দিয়েছেন এই কাজটা। এবং আমরা যারা এখানে একটা ছোট অর্গানাইজেশন নিয়ে কাজ করি, একটা ছোট ইউনিট নিয়ে কাজ করি, তারা জানি মানুষকে নিয়ে কাজ করা কতখানি কঠিন। এইটার সাথে আপনি বুঝেন মানুষকে নিয়ে আপনি সেই কাজ করতেছেন যেটার রেজাল্ট কয়েক দশকে আসবে কিনা আপনি জানেন না। আমরা যে কাজ এক সপ্তাহে হবে কিনা এটা করতে গিয়ে ঘাম ছুটে যায় আমাদের। এরকম বিশাল ক্যানভাসে কোটি মানুষকে নিয়ে ইম্পসিবল কাজ সাধারণ মানুষ করতে পারে না। সিরাজুল আলম খান 60-এর দশকে বাঙালি জাতির জন্য কি করণীয়, সেই সময়ের স্পিরিটের যে আহ্বান, তাকে সবচেয়ে গভীরভাবে হৃদয়ের কান পেতে শুনতে পেয়েছিলেন। এবং এই ধরনের ডাক আসলে ইন্টারনালি শুনতে হয়, এবং সেই ডাকে সাড়া দিয়ে একজন চূড়ান্ত স্ট্র্যাটেজিক লিডারের জায়গায় পৌঁছে তিনি কাজগুলো করেছেন। যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণে পুরো বাঙালি জাতি দিশেহারা, যখন আইয়ুব খানের মতো সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতা এই শব্দটা উচ্চারণ করা মানে নিজের মৃত্যু ডেকে আনার মতো সমান ছিল, তখন তিনি কোন অলৌকিক জাদুর কাঠির অপেক্ষায় কিন্তু থাকেন নাই যে অন্য কেউ এসে আমাদেরকে উদ্ধার করবে। এবং মেসায়ানিক চরিত্ররা এরকমই হয়, তারা আরেকজন ত্রাতার অপেক্ষা করেন না, তারা ইতিহাসে ত্রাতা হয়ে ওঠেন, তারাই মসি হয়ে ওঠেন। তো একজন প্রকৃত মুক্তিদাতার একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি জাতিকে শৃঙ্খল মুক্ত করেন। আপনারা যদি মেসায়ানিক হিস্ট্রি দেখেন যুগে যুগে, এবং মেসায়া একজন আসে নাই, বনি ইসরায়েলের ইতিহাস পড়লে দেখা যায় যে যুগে যুগে অনেক মেসায়ানিক চরিত্র এসেছে। তাদের মেইন কাজ ছিল তারা কিন্তু তাদের জাতি বা কমকে শৃঙ্খলা মুক্ত করতেন। কিন্তু ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে তারা কখনো ক্ষমতার সিংহাসন গ্রহণ করতেন না। সিরাজুল আলম খানের জীবনের চেয়ে আমাদের নিকটে এরকম ভালো উদাহরণ আমরা খুব কমই দেখতে পারি। সুধীমণ্ডলী, একটা জাতির জন্ম তখনই হয় যখন জাতি তার পরাধীনতার গ্লানি মুছে মুক্তির স্বাদ পায়। জাতির জন্ম মানেই জাতির মুক্তি। আর এই মুক্তির বীজ যিনি সযতনে লোকচক্ষুর অন্তরালে বপন করেন তিনি সিরাজুল আলম খান। 62 সালে যখন বাঙালি কেবল স্বায়ত্ত শাসনের স্বপ্ন দেখা পর্যন্ত তার স্বপ্নের উচ্চতা ছিল, তখন তিনি আব্দুর রাজ্জাক ও কাজী আরিফকে সাথে নিয়ে গঠন করেছিলেন নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। এটি কেবল একটি সংগঠন ছিল না, ছিল পরাধীন জাতির মস্তিষ্কের মুক্তি। কারণ আপনি জানেন যে যে কোনো একটা কাজ এক্সিকিউশনের প্রথম ধাপ হচ্ছে সেইটাকে চিন্তার জগতে সেটাকে জন্ম দেওয়া। তিনি বুঝতে পেরেছিলেন এবং চিন্তার জগতে প্রথম এই বীজটি রোপণ করেন যে নিয়মতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি বিপ্লবী প্রস্তুতির প্রয়োজন ছিল অপরিহার্য। তিনি যে অসাধারণ দক্ষতার সাথে, এবং আমি এই শব্দটার উপরে খুবই জোর দিতে চাই কারণ এই দক্ষ মানুষগুলো আমরা আমাদের সমাজে আর দেখি না। রাজনীতি বলেন, সংগঠন বলেন, প্রতিষ্ঠান বলেন, আমরা যে চরম দারিদ্রতার মধ্যে বাস করতেছি সেটা শুধু আমাদের অর্থনৈতিক দারিদ্রতা না, আমাদের দক্ষতার দারিদ্রতা। কিন্তু সিরাজুল আলম খান ছিলেন সেই অসাধারণ দক্ষদের মধ্যে একজন, যিনি ছাত্র সমাজকে স্বাধীনতার মূল মন্ত্রে দীক্ষিত করার জন্য অসাধ্য সাধন করেছিলেন। এবং আমরা পারি নাই, আমাদের জেনারেশন পারে নাই, কিন্তু পৃথিবীর স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে ওনাকে যদি সঠিকভাবে রিড করা হয় তাহলে অনেক জেনারেশন ধরে হি উইল বি অ্যান এক্সাম্পল ফিগার, যে এত কম সাপোর্ট এবং এত কম প্রস্তুতি এবং তার পিছনের ব্যাকআপ ছাড়া
তিনি যেভাবে স্বাধীনতা সংগ্রামকে অর্কেস্ট্রেটেড করেছেন, এটা পৃথিবীর এরকম জাতীয় স্বাধীনতা সংগ্রামে খুবই বিরল। দাদাভাই ছিলেন সেই প্রমিথিউস যিনি দেবতাদের কাছ থেকে আগুন চুরি করে একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলেন। তিনি প্রাণ প্রদীপের আলোয় আসতে চান নাই, কারণ তিনি জানতেন নির্মাণ করতে হয় নীরবে। যারা সত্যিকারের নির্মাতা তারা আসলে নিজেদের ঢোল নিজেরা বাজান না। আমরা স্বাধীনতা ইতিহাস পর্ব নিয়ে অনেক ধরনের ভাঙা গড়ার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু যারা প্রকৃত ইতিহাসের প্রত্যক্ষদর্শী তারা জানেন যে জাতীয় স্বাধীনতার যে স্লোগান ছিল জয় বাংলা, সেখান থেকে যে লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত, নির্বাচন, কিন্তু ৭১ সালের ঐতিহাসিক স্বাধীনতার ইশতিহার, এই প্রত্যেকটার পেছনের অন্যতম স্ট্র্যাটেজিক ব্যক্তি এবং এগুলার সুপরিকল্পনার পিছনে যে ব্যক্তি তিনি সিরাজুল আলম খান। তার নিউক্লিয়াসে দীর্ঘদিনের সুপরিকল্পিত রাজনৈতিক বুদ্ধিমত্তা ও নিরলস সাধনার আউটপুট হিসেবে আমরা পেয়েছি ৭১-এর মুক্তিযুদ্ধ। তিনি ছাত্রলীগের একটি সাধারণ ছাত্র সংগঠন থেকে স্বাধীনতার অগ্রগামী বাহিনীতে তার সময়ে রূপান্তর করেছিলেন। তার নির্দেশে এবং পরিকল্পনায় সারা দেশে নিউক্লিয়াসের শাখা ছড়িয়ে পড়েছিল, যারা গ্রামে গঞ্জে স্কুল কলেজে স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছিলেন। এবং মনে রাখতে হবে, তখন আমরা কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি না, তখন কিন্তু আমাদের এত মিডিয়া ছিল না। কাজে আপনাদের বুঝতে হবে যে ওই সময়ে এই কাজটা করা কতখানি কঠিন এবং বিস্তৃত কাজ ছিল। এরপর যখন ৭১-এর চূড়ান্ত লড়াই শুরু হয়, তখন বিএলএফ বা মুজিব বাহিনী গঠন করে সশস্ত্র মুক্তিযুদ্ধের যে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও সামরিক রূপরেখা তিনি তৈরি করেছিলেন, তা ছিল তার অসাধনিক সাংগঠনিক দক্ষতার প্রমাণ। তিনি জানতেন কেবল আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না, প্রয়োজন নিখুঁত কৌশল এবং রাজনৈতিক দর্শন। উপস্থিত সুধী, একজন রাজনৈতিক মেসায়া কেবল স্বাধীনতা এনে দেন না, তিনি ভবিষ্যতের স্বপ্নও দেখান। সিরাজুল আলম খান বিশ্বাস করতেন মানুষের মুক্তি কেবল স্বাধীনতার ঘোষণায় সীমাবদ্ধ না। পতাকা আর মানচিত্র পেলে একটি জাতি সম্পূর্ণ হয় না তার মুক্তি, যদি না সেই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অর্থনৈতিক বৈষম্য থেকে আমরা মুক্তি পাই। আমরা আজকে এই তৃতীয় প্রয়াণ দিবসে সিরাজুল আলম খানকে স্মরণ করতে গিয়ে আমরা হয়তো অনেক স্মৃতিচারণ করব, কিন্তু আমরা তার কর্মজীবন এবং যে সাধনায় তিনি তার জীবনকে সমর্পণ করেছিলেন তার প্রতি জাস্টিস করতে পারবো না যদি আমরা স্মরণ না করি ওনার খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট, যে কনসেপ্টগুলো বাংলাদেশকে একটা ইকোনমিক সত্যিকারের সুপার পাওয়ার করার জন্য এখনও রেলিভেন্ট, এবং আমার ভবিষ্যৎবাণী হচ্ছে আরও ২০ বছর ধরেও রেলিভেন্ট থাকবে মিনিমাম। তার মধ্যে কিছু জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করি, কারণ সেইখানে আসলে আমাদেরকে ভবিষ্যতের পথ চলার পাথেও আছে। তিনি নেপাল, ভুটান, ভারত, বিহার, উড়িষ্যা, পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, অরুণাচল, এই যে 7 সিস্টার, এদেরকে নিয়ে সার্কের ভিতরে তিনি একটা পূর্বাঞ্চল অর্থনৈতিক জোন গঠন করার ভিশন দিয়েছিলেন সেই ৯০-এর দশকে, ২০০০ দশকের আগে এবং ২০০০ দশকে, যেটা বাংলাদেশকে এই ভারত, উত্তর মিয়ানমার থেকে শুরু করে চীনের কুনমিং পর্যন্ত একটা ইকোনমিক জোন কানেক্ট করার ভিশন ছিল। এবং এই ভিশনটা এখন পর্যন্ত প্রচণ্ড রেলিভেন্ট, বাংলাদেশকে যদি সত্যিকারের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হয়। তিনি উপজেলা ও পৌর শিল্প এলাকায় নিয়ে যে ইকোনমিক জোন করার কথা বলেছিলেন, সেই প্ল্যানটা বাংলাদেশকে এখনও দাবি করে যে এইটা ছাড়া আসলে আমরা যেভাবে বিচ্ছিন্নভাবে ইপিজেডগুলো তৈরি করেছি, এটা আসলে আমাদের প্রাণ প্রকৃতিকে এবং সামাজিক স্ট্রাকচারকে ধ্বংস করছে, এটা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে কখনোই সহায়তা করবে না। সেই জায়গা থেকে সিরাজুল আলম খান যে লোকাল এরিয়া ভিত্তিক উপজেলা পৌর শিল্প এলাকার কথা বলেছেন, এই কনসেপ্টটাকে আমাদেরকে আরও অনেক বেশি করে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে, পলিসি মেকারদের কাছে নিয়ে যেতে হবে। তার অদলীয় সংগঠনের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ছিল। সমাজ বাস্তবতায় দলীয় রাজনীতির পাশাপাশি তিনি দলীয় রাজনীতির তাত্ত্বিক ও ব্যবহারিক দিকটার অপরিহার্যতা আমাদেরকে বুঝিয়ে গেছেন তার লেখনীর মাধ্যমে, তার থিওরির মাধ্যমে। দেশ শাসনে দলীয় রাজনীতি আবশ্যিক শর্ত হলেও
দলীয় রাজনীতির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ইউনিডাইরেকশনাল। অন্যদিকে বাস্তব জনগণের বিভাজন আমরা সমাজে জানি যে এটা শ্রম, কর্ম ও পেশার ভিত্তিতে হওয়ায় অদলীয় রাজনীতি একটা প্রয়োজনীয় শর্ত। এই ধরনের রাজনৈতিক চিন্তা আমরা সিরাজুল আলম খানের অসাধারণ সোশিও পলিটিক্যাল থিওরিতে পাই। আভ্যন্তরীণ উপনিবেশিকবাদ এবং তা থেকে উত্তরণের জন্য যে বোঝাপড়া, তা বুঝতে হলে এখনো সিরাজুল আলম খানের দিকে আমাদেরকে ফিরতে হবে। কারণ আনফর্চুনেটলি আমাদের সমাজে এই থিওরি নিয়ে, এই ইন্টারনাল কলোনিয়ালাইজেশন নিয়ে আর কারো সেইভাবে কাজ হয় নাই। যারা এটা বুঝেছেন তারাও প্রপার ক্রেডিট সিরাজুল আলম খানকে দেন না। এটার তাত্ত্বিক ন্যারেটিভটা পরিষ্কার করার বিষয়ে যে তার অবদান সেই জায়গায়। আমাদের দুর্ভাগ্য যে জ্ঞানতাত্ত্বিক কিবলা আমাদের আর নাই। সো ওই দিক থেকে সিরাজুল আলম খানের দিকে আমাদেরকে ফিরতে হয়, যদি আমরা তার যে ভিশন, সেই ভিশনকে আমাদের দেশকে গঠন করার জন্য কাজে লাগাতে পারি। আমরা জানি যে আমরা 2024-এর জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান থেকে উত্তরণকারী জাতি। আমরা একটা বিগত সরকার দেখলাম, তারপর নতুন সরকার আসলো। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে আমাদের সংবিধানের সংস্কারের কথা বলে, যে সংবিধানের সংস্কার নিয়ে যথেষ্ট এই সমাজে এখনো বিভক্তি রয়েছে, এই সংবিধান কিভাবে সংস্কার হবে এবং এটাকে ঔপনিবেশিক স্ট্রাকচার থেকে বের করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা সিরাজুল আলম খানের লেখায় আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। উনি 2024-এর অভ্যুত্থান দেখে যান নাই, কিন্তু তিনি এই প্রেডিকশনটা করে গেছেন যে এই রকম একটা অভ্যুত্থান অদলীয় ফোর্স বা নন পার্টিজান ফোর্সের হাতেই হবে। এবং এইটা আমাদেরকে আবারও কনফার্ম করে যে সিরাজুল আলম খান যে তিনটা কাল দেখতে পারতেন, তিনি চলে গেছেন, কিন্তু তিনি ভবিষ্যৎ কিন্তু অ্যাকুরেটলি প্রেডিক্ট করে দিয়ে যাইতে পারছেন যে এই ধরনের অভ্যুত্থান এটা আসলে কোনো পার্টি করবে না, নন পার্টি ফোর্স থেকে করবে, যেটা আমরা দেখেছি জনগণ এবং ছাত্ররা মিলেই সেই অভ্যুত্থানটা হয়েছে। এর বাইরে তিনি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা এবং কেন প্রয়োজন এটা বলে গেছেন। যে দ্বিকক্ষের আলোচনা এখন আমরা আমাদের রাজনৈতিক পরিসরে দেখেছি, কিন্তু কেউই এই দ্বিকক্ষের কেন প্রয়োজন, কিভাবে এটা হবে, কিভাবে এটা কর্মপেশা শ্রমজীবী মানুষের নেতৃত্বের মাধ্যমে হবে, সেই আলোচনা কিন্তু ঢাকা পড়ে গেছে আবারও। সুতরাং পরিশেষে আসুন আমরা সেই মহান রূপকার, আমাদের জাতির সেই রাজনৈতিক ত্রাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার এই সুযোগে তার দেখিয়ে দেওয়া ভিশনটাকে সত্যিকারের বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের কি করা উচিত, সেইটা আমরা সম্মিলিত করার জন্য আমাদের নিজেদেরকে নিয়োজিত করি। কেবল আনুষ্ঠানিকতা দিয়ে নয়, তার স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং একটা সত্যিকারের শোষণমুক্ত এবং সমাজভিত্তিক সমাজ গড়ার সংগ্রামের মাধ্যমে কেবল তার প্রতি শ্রেষ্ঠার সম্মান এবং শ্রদ্ধা দেখানো সম্ভব হবে। পরিশেষে এই মহান ব্যক্তি মহাত্মা সিরাজুল আলম খানের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিদগ্ধ সমাজতাত্ত্বিক দার্শনিক মহান সিরাজুল আলম খানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। প্রথমে একটা কথা বলে দেওয়া ভালো যে আমি উনাকে কখনো স্বচক্ষে দেখি নাই। যে কোনো একজন ব্যক্তিকে বিশ্লেষণ করবার জন্য শুধু বইপত্র, জার্নাল বা লোকমুখে শ্রুত কথা যথেষ্ট না, তাকে সরাসরি দেখার একটা প্রয়োজন রয়েছে। আমরা যারা একাডেমিক ডিসিপ্লিনে কাজ করি, আপনি দেখবেন যে যারা বায়োগ্রাফি লেখেন তারা সেকেন্ডারি ডাটার উপর কাজ করেন না। বিশেষ করে বায়োগ্রাফিক্যাল রিসার্চের ক্ষেত্রে ব্যক্তির সরাসরি সান্নিধ্য অত্যন্ত জরুরি। তো এইটি আমি দেখি যে আমার একটা দেখার সুযোগ হয়তো বা ছিল, কারণ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা জনাব সাখাওয়াত হোসেন টুটুয়ের সাথে আমার যখন পরিচয় হয় তখন বোধহয় 2024 সাল, তখনও দাদা জীবিত, কিন্তু উনি তখন নানা রকমের রাজনৈতিক নিষ্পেষণের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেটা টুটু ভাইও কিছুটা হজম করেছেন। সেই কারণে আমিও তখন খুব একটা যাতায়াত অব্যাহত রাখিনি, যে কারণে দাদাকে দেখার সরাসরি এবং তাকে বুঝবার একটা সুযোগ আমি মিস করি। কিন্তু তারপরেও একটা কথা থেকে যায় যে পারিপার্শ্বিকতা এবং তথ্যের উপর বিশ্লেষণ করে
কোনো কোনো জায়গায় সিদ্ধান্তে পৌঁছানো যায়। তবে বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে এই, যে আমরা যখন কোনো তথ্য বা তত্ত্ব পাই সেটা বিশুদ্ধভাবে আসে না। যে কোনো তৃতীয় বিশ্বের দেশের মানুষ হয় আবেগপ্রবণ, তাদের মধ্যে ধর্ম গাছপালা শিকড় এমনভাবে পতিত হয় যে আসলে মানুষের মধ্যে নির্মোহভাবে বিশ্লেষণ করবার কোনো জায়গা থাকে না। তো সেই জায়গা থেকে দাদার সম্পর্কে অনেক কথাবার্তা আমরা আগে থেকেই শুনতাম, বিশেষ করে বাচ্চাকাল থেকেই তার সম্পর্কে যেসব ন্যারেটিভ আমরা শুনছি, যেহেতু জাসদ সম্পর্কে আমার কোনো তখন ধারণা ছিল না, বেশিরভাগ কথাই শুনতাম নেতিবাচক কথাবার্তা। যেমন একটু আগে একজন বলে গেলেন যে তিনি ছিলেন রহস্য পুরুষ। আবার আমরা কোনো কোনো যে বইপত্র যেগুলি পড়েছি সেগুলিও অনেকে তার প্রতি সুবিচার করেন নাই। তার মধ্যে আপনার দাদার শিষ্য সামন্তও আছেন। আমি মহিউদ্দিন আহমদের প্রতিনায়ক সিরাজুল খান বইটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া আরেকটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে কালিদাস বৈদ্য সাহেবের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব। এই বইগুলি পড়লে মনে হয় যে আমাদের সিরাজুল আলম খান দাদা ভাই ভারতে বসে বসে রয়ের সাথে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখছেন। তা আমি যেহেতু কান কথা শোনার বা রেটরিক পড়ে কোনো সিদ্ধান্তে আসার লোক না, ফলে তাকে এক্সামিন করবার একটা প্রচেষ্টা আমার মধ্যে ছিল। প্রথমত হচ্ছে দাদার সম্পর্কে প্রথমে বলতে হলে একটা কথা প্রথমেই বলতে হয় যে দাদার জন্ম হচ্ছে 1941 সালে, উনি মারা যান 2024 সালে, 2023 সালে। তার মানে উনি আসলে 3টি সময়কালকে অতিক্রম করেছেন। অর্থাৎ তিনি ব্রিটিশ ভারত দেখেছেন, তিনি পাকিস্তানের সমগ্র সময়টাই দেখেছেন এবং বাংলাদেশের অভ্যুত্থানে তার একটা জোরালো ভূমিকা ছিল। সেটা তার শিষ্য, তার বন্ধু, মিত্র, এমনকি যারা তার একেবারে সমালোচক তারাও স্বীকার করবেন। আর উনি 2023 সাল পর্যন্ত বাংলাদেশের একটা বড় সময় বাংলাদেশে উনি ছিলেন, ফলে বাংলাদেশকে উনি দেখেছেন। ফলে উনাকে বিশ্লেষণ করতে হলে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি প্রপিনকুইটি, অর্থাৎ স্থান কালের সম্বন্ধ। যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সে নিজে একা গড়ে তোলে না, সময় তার স্থান তাকে গড়ে তোলে। আবার ব্যক্তিও নিজেকে সেখানে রিফ্লেক্ট করে। কিভাবে? ধরা যাক দাদা যে সময়কালে অতিক্রম করেছেন সেই সময়টা অনেকেই অতিক্রম করেছেন, সবাই নিশ্চয়ই সিরাজুল আলম খান হয়ে উঠতে পারে নাই। তার মানে 3টা জিনিসের সম্বন্ধ ঘটে, একটা স্থানের বিষয়, একটা কাজের বিষয়, আর একটা স্থানের, আরেকটা হচ্ছে ব্যক্তির নিজের যে ট্রেইটস বা ক্যারেক্টারিস্টিক, তার একটা সংমিশ্রণ বা মিথস্ক্রিয়া ঘটে। এবং আমরা এই আলোচনাটা আমি একটা সময় করেছিলাম যখন আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চাকরি করতাম একটা সময়। সেখানে আমার একটা বক্তৃতা ছিল নেতৃত্বের কিভাবে বিকাশ ঘটে। আমি তখন এরকম একটা পিরামিড মডেল ডেভেলপ করছিলাম। তখন আমি অনেক বাচ্চা, 2000 বলা যেতে পারে যে আমার বয়স তখন কত 23-24 বছর বয়স। যে ব্যক্তির গড়ে তোলার পিছনে তার স্থান, তার কাল এবং ব্যক্তি নিজে, এই 3টার মধ্য দিয়ে একটা পিরামিড ডেভেলপ করে। তো পিরামিডের আবার একটা ব্যাপক বিষয় আছে, সেটা হচ্ছে নেতৃত্ব গড়ে উঠলেই হয় না, নেতা সেই সঠিক কি বেঠিক সেটাকে আবার রিকগনিশনের একটা ব্যাপার আছে। কারণ এককালে যিনি হিরো আরেক কালের দর্পণে তিনি জিরো হয়ে যেতে পারেন, এটা ইতিহাসে হয়েছে। আর সিরাজুল আলম খানের যে জীবন প্রক্রিয়া সেটার সম্পর্কে বলতে গেলে আমার সক্রেটিসের একটা উক্তি বলতে হয়, এ লাইফ আনএক্সামিন ইজ নট ওয়ার্থ লিভিং। অর্থাৎ যে জীবনকে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি সেটা আসলে প্রকৃত জীবন না। তো দাদার তো মনে হয় পরীক্ষার 16 আনা করছেন, যত রকমের এক্সপেরিমেন্ট উনি নিজের উপর দিয়েও করছেন। তার নিজের জীবন কালের উপর হয়তো অনেকের বিশ্লেষণে তিনি সুবিচার করেন নাই, আবার অনেকের কাছে তিনি মূল্যায়িত হবেন। তিনি এমন এক ব্যক্তিত্ব, তিনি দেশকালের জন্য জীবন যৌবন সমস্ত কিছু উৎসর্গ করছেন। তো এই এত কথা বলার মূল কারণ হচ্ছে এই যে সিরাজুল আলম খানকে 1971 সালের আগে একরকম বিশ্লেষণ করা হয়েছে, এখন একভাবে বিশ্লেষণ করা হচ্ছে, হয়তো ভবিষ্যতে আবার নতুনভাবে বিশ্লেষণ করা হবে। এই বিশ্লেষণগুলি শেষ হয়ে যায় না, যেহেতু এটা কোনো যান্ত্রিক একটা প্রকল্পকে বিশ্লেষণ করা হচ্ছে না। তো যে কারণে 1971 সালে সিরাজুল আলম খান সম্পর্কে আমি 2-4টা কথা বলবো, তার পরবর্তীকালে সিরাজুল আলম খানের সম্পর্কে 2-4টা কথা বলবো,
আমার মনে হয় যে আমি আসার আগে ইতিপূর্বে তার সম্পর্কে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, এবং যারা তার সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, সহযাত্রী ছিলেন, তারা তাকে আরও ভালো মতো জানবেন বা বিশ্লেষণ করবেন। আমার অনেক বক্তব্য হচ্ছে অনুমান, যেহেতু আমি আগেই বলে নিচ্ছি যে অনুমানের অনেক সমস্যা থাকতে পারে, যৌক্তিক অনুমানও হতে পারে, কিন্তু যৌক্তিক অনুমানও একটা সমস্যা হচ্ছে যে এটা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে গড়ে ওঠে। সমস্যা হচ্ছে যে দাদাভাই লেখালেখি করেছেন অনেক কম, আবার অনেক তার লেখালেখিকে নানানভাবে নানান দর্পণে বিশ্লেষণ করা হয়েছে। আমার মনে হয় যে উনার লেখা প্রথম আমি একটা বই পড়ি, এটা বোধহয় ইংরেজিতে, উনি কনস্টিটিউশন নিয়ে একটা বই লিখেছিলেন যেটা জিল্লুর রহমান সাহেবের সাথে, সেই বইটা আমার পড়ার সুযোগ হয়েছিল। এছাড়া তার 14 দফা নিয়ে তার কিছু লেখালেখি আছে। আর উনার জীবন প্রক্রিয়া এবং সমস্ত কিছুই কিছুটা আনট্রেডিশনাল। এটা তার যারা তাকে ভালো মতো অবজার্ভ করেছেন বা তার সহযাত্রী তারা ভালো জানেন। তিনি বেসিক্যালি পড়াশোনা নোয়াখালীতে জন্মগ্রহণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ছিলেন ম্যাথমেটিক্সের, কিন্তু পরবর্তীকালে তিনি আসলে সমাজ প্রকল্প এবং সমাজ নির্মাণ এবং রাষ্ট্র প্রকল্পের মহানায়ক হয়ে উঠলেন। তো সেখানে গণিতের ভূমিকা কী আমরা জানি যে আমরা ছোটোবেলায় একটা অঙ্ক করতাম মানুষাঙ্ক, অর্থাৎ বসে বসে মাথায় বসে পাটিগণিত বীজগণিত করে ফেলতাম। তো এইটার আবার আমরা যারা, আমি এবং আশিস দুজনে ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ত্রুটি হচ্ছে যে আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক পড়ি সেখানে গণিত করানো হয় না। আমার যারা বড় ভাই যারা দেশের বাইরে পড়াশোনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক, তাদের কিন্তু অনেকেই জানেন যে এখানে কিন্তু বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা গণিতের বিষয় আছে। তো রাজনৈতিক প্রক্রিয়াতে এবং আইআরের পার্সপেক্টিভে অনেক জায়গাতে কিন্তু এই গণিতের বিষয় আছে। হয়তো দাদা তার এই গাণিতিক প্রক্রিয়া তার যুদ্ধ বিগ্রহ সমরাঙ্গনে হয়তো প্রয়োগ করছেন। আরেকটা বিষয় তো আমরা জানি যে ম্যাথামেটিক্স মানে তো শুধুমাত্র একটা নির্দিষ্ট ছক না, সেখানে স্ট্যাটিস্টিক্সের বিষয় আছে, সেখানে প্রবাবিলিটির ধারণা আছে। আমরা ইদানিংকালে তো ন্যাশ ইকুইলিব্রিয়াম নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। সেখানে আমরা যখন আমরা ইন্টারন্যাশনাল রিলেশনে রবার্ট জে লিভারের মডেল পড়তাম, সেটা হচ্ছে যে কোনো রকমের যথেষ্ট তথ্য উপাত্ত না পেয়েও কী করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। যেমন প্রিজনার্স ডিলেমা মডেল আমরা পড়তাম, চিকেন হার্ট মডেল পড়তাম, সেটা হচ্ছে যে যথেষ্ট তথ্য উপাত্ত ছাড়াও একজন ব্যক্তি কি করে ডিসিশন নিতে পারে। হয়তো এই বিষয়গুলো দাদা হয়তো রাজনৈতিক জীবনে প্রয়োগ করছেন। আমরা হয়তো দাদার কাছ থেকে আরও অনেক কিছু পেতে পারতাম, কিন্তু দাদার একটা দিক আমার কাছে মনে হয়েছে যে একাধারে তিনি বক্তব্য দিতেন না। অনেকেই তার সম্পর্কে অনেক নিন্দামন্দ করেছেন যে তিনি ছিলেন পর্দার অন্তরালের লোক। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি বক্তব্য যা দিয়েছেনও সেটারও অনেক ক্ষেত্রে তার একাডেমিক ডিসিপ্লিনের জায়গা খুব বেশি স্পর্শ করেন নাই। আমি বলতে পারি যেমন ওই যে বইটার কথা বললাম আমি কনস্টিটিউশনে, সেটা যে আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে তা না, কিন্তু আমাকে যেই বিষয়টা আকৃষ্ট করেছে, যেটা নিয়ে টুটুল ভাইয়ের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে, সেটা হচ্ছে উনার একটা রাষ্ট্র নির্মাণের চিন্তার ক্ষেত্রে সভ্যতাকে অঙ্গাঙ্গী করা। এইটা হচ্ছে উনার সম্ভবত সর্বশ্রেষ্ঠ অবদান। সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে যেমন আমরা যারা বাঙালি, সেখানে আমরা প্রথমে বাঙালি মুসলমান নাকি মুসলমান বাঙালি নাকি আগে বাঙালি পরে মুসলমান, এই জাতীয় একটা ডিবেট তৈরি হয়। কিন্তু এই ডিবেটটার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু একটা কনসলিডেটেড রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারেন না। তার কারণ দুইটা। মূল কারণটা হচ্ছে যে আপনি যখন ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, আমি ধর্মটা সঠিক না বেঠিক ফিলোসফিক্যালি হোয়েদার ইট ইজ রাইট অর রং ওই ডিবেটে যাচ্ছি না। সেটা হচ্ছে সেটাকে গড়ে তুলবার পিছনে একটা শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো থাকতে হয়। প্রয়োজনে আপনি যখন যুদ্ধ করবেন আপনাকে রিট্রিট করতে পারবেন, সেরকম কিন্তু ইসলামী কোনো রাষ্ট্র এখন দুনিয়াতে নাই। ফলে এই প্রকল্পে আপনি যদি যান এক ধরনের বিপদে পড়তে পারেন আপনি, এবং যেটা আপনি সারা দুনিয়াতেই দেখতে পাচ্ছেন। 2 নাম্বার, বাঙালিত্বের ধারণা নিয়েও আপনি যদি বৃহৎ ভারতের মধ্যে থাকেন, দেখেন বাঙালি তত্ত্ব বাংলাদেশেই শুধুমাত্র ডিলেমা ফেস করছে তা না, পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা দেখি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলাদেশে অনেকে নেতিবাচক কথা বলেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও করা হয়। তার মানে দেখা যাচ্ছে যে বাঙালিত্ব নিয়ে আপনি শুধু হিন্দু মুসলমানের কাঠামোর মধ্যে থাকলেই হবে না। একটু আগে একজন একটা কথা কিন্তু বলছিলেন, কিছুটা আমি সঠিকভাবে আইডেন্টিফাই করছি কিনা, সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহের কথা।
আমরা 11 শতকে যে কৈবর্ত বিদ্রোহ করি সেটা কিন্তু আমাদের বাঙালি জাতিগোষ্ঠীর একটা আদি পর্ব। সেই আদি পর্বে কিন্তু পাল রাজত্বের ঘটনা আছে, সেটা আপনারা অনেকেই জানেন। সেটা নিয়ে আমাদের দেশের এই একজন, আমি নামটা ভুলে গেলাম, ওই জেলে অঞ্চলের, এখন ইদানিং লেখালেখি করেন খুব, উনি খুব লেখালেখি করছেন, হরিশঙ্কর জবদাস। তো সেইটা নিয়ে একটা বিষয়, সেটা তারপরে বাঙালি নানা রকমের পর্বের উদয় ঘটছে। কিন্তু রাষ্ট্র কাঠামোর জায়গা থেকে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আপনি বাঙালিত্ব মুসলমানত্ব নিয়ে রাষ্ট্র কাঠামো গড়তে পারবেন কিনা। এই জায়গাতে দাদা একটা বেশ স্বচ্ছ ধারণা দিছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার বহুদিনকার চিন্তার সাথে মিলে। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ধর্মকে সাবজুগেট না করে, একেবারে রিজেক্ট না করে আপনি বাঙালিত্বের উপর দাঁড়াইতে পারেন, এবং সেই ক্ষেত্রে বাঙালি চেতনাটাকে আপনি একটা বৃহৎ বর্গে চিন্তা করতে পারেন। সেটা হচ্ছে সিভিলাইজেশনাল মোড আকারে। এবং সেই সিভিলাইজেশনটা কি? সেটা হচ্ছে বাংলার যে রূপরেখা সেটা অনেক বিশাল। সেখানে হিন্দু সভ্যতার উদয় ঘটছে। অবশ্যই সেই হিন্দু সভ্যতা বলতে আমরা হরপ্পা মহেঞ্জোদারো মনে করব না, কারণ আমরা যারা হিন্দু ধর্ম নিয়ে খুব একাডেমিক ডিল করছি তারা জানি যে হিন্দু ধর্মের রূপভেদ আছে, কালপর্ব আছে। বাংলাতে একটা হিন্দু ধর্মের জাগরণ ঘটছে, সেটা চৈতন্যদেবের জন্মের আগে। এখানে মুসলমান সুফি সাধকরা এখানে আসছেন, তাদের এক ধরনের মরমী ইসলামের চেতনা ছিল, সেটা কিন্তু এই বাংলার পাললিক অঞ্চলের চিন্তা চেতনাকে ধারণ করে। আবার এখানে আমরা জানি যে 3700 বছর আগে হিন্দু ধর্ম 2 ভাগে বিভক্ত হয়। অনেকে 3600 বছর বলেন, আমি 3700 বছর বলি, 100 বছর আগে। সেটা হচ্ছে হিন্দু ধর্ম প্রথম এক ধরনের যৌক্তিক বিশ্লেষণের সম্মুখীন হয়। তার মধ্যে আমরা সেখানে গৌতম বুদ্ধকে পাই, আমরা সেখানে মহাবীরকে পাই, আমরা এই চারবাগদের অন্যতম প্রবক্তা অজিত কেশকম্বলীকে পাই, যারা সামনিক দর্শনের বিকাশ ঘটান। তারা বলেন যে ঈশ্বর আছে কি না, আত্মার পরমত্ব বলে কিছু আছে কি না, ডিভাইন যেগুলি টেক্সট সেগুলি আসলেই ডিভাইন বা অপৌরুষেও কিনা, সেগুলি নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেন। এই সামনিক ধারাতে আরও অনেকে ছিলেন, যেমন পকুচ কচ্ছায়ন, মুখ্যাবি ঘোষাল, তারপরে বেলরাথি পুত্র, এদের নিয়ে একটা সভ্যতা ডেভেলপ করে। কিন্তু অনেকে মনে করেন এই অঞ্চলটা বৃহৎ বঙ্গ অঞ্চলের মধ্যবর্তী। ফলে দাদা মনে করতেন যে এইটা নিয়ে বাংলার একটা বৃহৎ পরিকল্পনা হতে পারে। এবং সেই চিন্তা দিয়ে আবার অনেকে, যেটা আমার কাছে মনে হচ্ছে ফরাদ ভাইয়ের সাথে আমার আলোচনা করে, যে এটার কিছুটা চিন্তা তার মধ্যেও ছিল যে মার্কসিজমের যে বিকাশ সেটা তো আসলে একবারে পলিফারেট হবে না। আমরা যারা আমি তো ক্লাসিক্যাল মার্কসিস্ট না, নিও মার্কসিস্ট, তবে প্রচলিত মার্ক্সবাদের সাথে আবার কিছুটা সমস্যা হয়। কিন্তু আমরা যারা লুই আলথুসারের কনসেপ্ট পড়ি, সেখানে উনি সমালোচনা করতেন লেনিনের এই কথা বলে যে রাষ্ট্র একটা জায়গা থেকে যদি বিস্তৃত হয় এবং তার পরবর্তী জায়গাগুলিতে যদি মার্ক্সবাদকে ইনজেক্ট করা হয়, তাহলে সেটা একসময় রিপার্কেট করবে এবং ওইটা ভেঙে পড়তে পারে, যেটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনে কিছুটা কিন্তু আলথুসারের কনসেপ্ট কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু মার্ক্সের যে টেলিওলজিক্যাল ইন্টারপ্রিটেশন, যেটা ডিটারমিনিজম বলা যেতে পারে, সেটা হচ্ছে সারা দুনিয়াতে এক সময় এইটা প্লাবন ঘটাবে। কিন্তু যখন এইটা রাষ্ট্রীয় প্রক্রিয়াতে ছড়ায় দেওয়া হবে এবং সেটা যখন বাই ফোর্স করা হবে, তখন এটা রিজেকশন হয়। কিন্তু উনি মনে করতেন যেটা যদি সভ্যতার আকারে প্রমোট করা যায়, তাহলে এখানকার জনগোষ্ঠী সেটাকে সহজভাবে নিজের মধ্যে আত্মস্থ করে নেবেন এবং সেখানে কোনো রিপারকেশন ঘটবে না, কারণ ওই জায়গার যে ইনগ্রেডিয়েন্টস, ভাষা, সভ্যতা, সংস্কৃতি, সেটা তার অন্তর্গত চেতনার অংশ। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি এই তত্ত্বের সমালোচনাও হতে পারে, ডেফিনেটলি কোনো কিছুই স্ট্যাটিক না। কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম একটা কনসেপ্ট আমি বাচ্চা বয়স থেকে করি, যেটার সাথে দাদার চিন্তার একটা অভূতপূর্ব মিল আছে। তো এই জায়গার থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে দাদার চিন্তার আসলে পুনর্বিনির্মাণ ঘটছে। উনি একসময় যখন নিউক্লিয়াস গঠন করেন, তখন ওনার সম্পর্কে আমি পড়তাম যে উনি বেসিক্যালি লিওন ট্রটস্কির অনুসরণ করতেন। যদিও আমি ট্রটস্কির বইপত্র পড়ে দাদার সেখানে খুব একটা ছাপ দেখছি তা না। আমার কাছে মনে হয়েছে যে দাদা আসলে একটা নিজস্ব স্কুল ডেভেলপ করছেন। ফাইনালি ইট ওয়াজ নেইদার মার্কসিজম নর লেনিনিজম নর ট্রটস্কিইজম, ইট ওয়াজ সামথিং ইমার্জ ফ্রম দ্য হেড অফ সিরাজুল আলম খান। এবং সেটা থেকে উনি আসলে একজন প্রাজ্ঞ দার্শনিক হয়ে উঠছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে দার্শনিকের আসলে ধর্ম ওইটাই
যে তিনি অনেকের কাছ থেকে নিবেন, ফাইনালি তিনি তার মতো করে একটা দর্শন উপস্থাপন করবেন। জাতীয় বীর জনাব সিরাজুল আলম খানের তৃতীয় প্রয়াণ দিবসের এই আলোচনা সভা আমার প্রিয় বন্ধু সাখাওয়াত হোসেন টুটুল এবং সুধীমণ্ডলী, শুভ অপরাহ্ন এবং শুভেচ্ছা। আলোচনার শুরুতেই আমি শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি যারা জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদেরকে, 1971 সালের শহীদদেরকে, 52, 69, 90, 24 এবং অন্যান্য সময়ের স্বাধীনতার সময়, অন্যান্য সময় গণতন্ত্র এবং দেশের উন্নয়নের জন্য শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি, বীর মুক্তিযোদ্ধাদেরকে। আসলে যার সম্পর্কে আলোচনা হচ্ছে, এত চমৎকার আলোচনা হচ্ছে, এত রিচ, আমি সত্যিই খুব অভিভূত হয়েছি। আমি বলবো আমি অনেকটা এনলাইটেন্ড বাই দি ডিসকাশনস। জনাব সিরাজুল আলম খানের সম্পর্কে আলোচনা করার ওনার পরিধি এত ব্যাপক, এত বিস্তৃত, আমি খুব কনফিউজড হয়ে যাই কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব। উনি একজন মহিরু। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে দীর্ঘদিন কাজ করার, এবং আরও সৌভাগ্য হয়েছে যে 3জন সদস্য নিউক্লিয়াসের সদস্য ছিলেন সিরাজুল আলম খান ছাড়াও জনাব আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ, 3 জনের সাথেই আমি কাজ করেছি। আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আমার জেলখানাতে একসাথে থাকারও দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, কন্ডম সেলে ছিলাম। তিনি জেলে গিয়েছেন 1975 সালের আগস্ট মাসের পরে, আমি জেলে গিয়েছি 1971 সালের জুলাই মাসে, বাট সেখানে একসাথে কুমিল্লা জেলখানাতে ছিলাম। আরিফ ভাইয়ের সাথেও কাজ করেছি। আমি যারা সিরাজুল আলম খানকে প্রথম দেখেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, বিএলএফ এর মুক্তিযোদ্ধা তথা মুজিব বাহিনীর ক্যাম্পে ইন্ডিয়াতে যে ট্রেনিং সেন্টারে, বাট অনেক দূর থেকে দেখেছি। ইন্টারাকশনের সুযোগ ছিল না, থাকার কথা নয়। পরবর্তী পর্যায়ে দ্বিতীয়বার দেখেছি 1972 সালের 30শে জানুয়ারি পল্টন ঢাকা স্টেডিয়ামে যখন অস্ত্র সমর্পণ করতে এসে, তখন দূর থেকে দেখেছি। তারপরে জাসদ প্রতিষ্ঠার পরে বিভিন্নভাবে অনেক কাজ থেকে দেখা নয়, ইন্টারাকশন হয়েছে, ওনার সান্নিধ্য পেয়েছি, ওনার দিক নির্দেশনা পেয়েছি, কাজ করার চেষ্টা করেছি। আমি ওনার সম্পর্কে আলোচনা করার জন্য আমি আলোচনাটা ওনার স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং 1972 সালের 30শে জানুয়ারি পর্যন্ত এই সময়টুকু নিয়ে আমি কথা বলব। তার পরবর্তী পর্যায়ে অনেকেই কথা বলেছেন বা আজকের সভার সভাপতি বলবেন। আমি এখানেই সীমাবদ্ধ থাকতে চাই, প্রধানত 1971 সালের উত্তাল মার্চ মাসে ওনার ভূমিকা নিয়ে। 1971 আমরা সবাই জানি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অধ্যায়, বাংলা জাতির জীবনে এর চেয়ে সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে গৌরব উজ্জ্বল, এর চেয়ে বীরত্বের কোনো অধ্যায় বাঙালি জাতির জীবনে আর কখনো আসবে বলে আমার মনে আসবে না। 1971 সালে আমরা বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। যে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এর পূর্বেও কিছু কিছু চিন্তা চেষ্টা যে হয়নি সেটা নয়। 1947 সালে সরোয়ার্দী শরৎ বসু চেষ্টা করেছিলেন স্বাধীন অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, বাংলা প্রতিষ্ঠা করার জন্য, তারা সফল হন। সেখানে সাম্প্রদায়িক বিষ বাষ্প, ষড়যন্ত্র, প্রধানত উগ্র হিন্দুত্ববাদের ষড়যন্ত্রের কারণে
ডক্টর শ্যামাপ্রসাদের নাম আমরা অনেকেই জানি। তিনি বলেছেন, ভারত বিভক্ত হবে কি হবে না জানি না, সেটা আমি খুব বেশি প্রয়োজন, তবে বাংলাকে ভাগ করতে হবে। এবং তিনি বাংলাকে ভাগ করেছেন। আজকে পশ্চিম বাংলায় কি হচ্ছে আমরা সবাই জানি। তাকে পশ্চিম বাংলার জাতির পিতা হিসেবে, পশ্চিম বাংলার পিতা হিসেবে তাকে সম্মান করা হচ্ছে। আমি সেই বিষয়টা বিস্তারিত আলোচনা এই মুহূর্তে করব না, পরবর্তী পর্যায়ে কোনো সেমিনার হতে পারে। 1971 সালে তাই আমাদের অর্জন, এই যে অধ্যায়, এর চেয়ে শ্রেষ্ঠ অধ্যায় আর কখনো হতে পারে না। এই অর্জন অধ্যায়কে যদি আমরা দেখি, অনেক পেছনে যেতে হবে। এখানে অনেক বিদগ্ধ আলোচক বলেছেন, 1000 বছর পূর্বের কথা বলেছেন, বা 3500 বছর পূর্বের কথা বলেছেন। আমি বলবো বাঙালি জাতির, বাংলাদেশের সমাজ যে রূপান্তর, বাঙালি জাতি পুষ্টির যে বৈশিষ্ট্য, মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, বাঙালি জাতির যে মূল্যবোধ, তার যে সংস্কৃতি, এটাকে দেখতে হলে 3500 নয়, 10 থেকে 12,000 বছর পূর্বে ফিরে যেতে হবে। যদিও সেই 10 থেকে 12,000 পূর্বের ইতিহাস আমাদের কাছে নেই, রিটেন নেই, কিছু কিছু অনুমান, কিছু কিছু চিহ্ন, কিছু কিছু আমরা এই দেখতে পাই, এক্সপার্ট অপিনিয়ন পাই, সেখানে ফিরে যেতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, এই বাঙালি জাতি, আমরা যারা এখানে বসে আছি, আমি অ্যাটলিস্ট কোনো বিদেশিকে দেখতে পাচ্ছি না, সবাই আমার দৃঢ় বিশ্বাস সবাই জন্মগতভাবে বাঙালি, বাংলাদেশের জনগণ। আজ থেকে 10 থেকে 12,000 বছর পূর্বে, তারও আগেই যদি যায়, 40,000 থেকে 65,000 বছর পূর্বে এই বাংলা অঞ্চলে, ভারত, দক্ষিণ এশিয়াতে মানুষের বসবাস শুরু হয়, স্থায়ীভাবে বসবাস শুরু হয়েছে। তারপরে তখন তাদেরকে বলা হতো নিগ্রোটু, যারা আফ্রিকান থেকে এসেছে, তারা খুবই খর্বকায় ছিল, খুব ছিল, তাদের গায়ের বর্ণ ছিল অত্যন্ত কালো। এটাকে অনেকটা লস্ট ট্রাইব বলা হয়ে থাকে, যাদের কিছু কিছু বা একটি অংশ আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেন্টিনেলিস হিসেবে তারা পরিচিত। সেন্টিনেল হচ্ছে একটা দ্বীপের নাম, তার নাম অনুসারে হয়তো অল্প কিছু সংখ্যক সেখানে আছে। অনুমান করা হয় 500 থেকে few thousand হতে পারে। এটা হচ্ছে তাদের সেই লস্ট ট্রাইব। এবং তারপর আমরা যে জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করেছে, মাইগ্রেশন করেছে, সেটা হচ্ছে প্রোটো অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠী। তারা এই 10 থেকে 12,000 বছর পূর্বে ইয়াংশি রিভার, চীনের, বাংলাদেশের ব্রহ্মপুত্র রিভার এবং আরও 2-1টা নদী, বৃহৎ নদীর ধার বেশি ক্রমান্বয়ে তারা নেমে আসে, আগমন ঘটে। একটি অংশ ইয়াংশি থেকে তারা পূর্ব দিকে ছড়িয়ে পড়ে, যেতে 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 অস্ট্রেলিয়া পর্যন্ত চলে যায়। আর ব্রহ্মপুত্র, যমুনা, যেটা হচ্ছে মেঘনার ধার ঘেঁষে এই বাংলাদেশ এবং এই সাউথ এশিয়াতে আছে, প্রধানত বাংলা এসছে, সেই প্রোটো অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠী, যাদেরকে অস্ট্রল জনগোষ্ঠীও বলা হয়ে থাকে। এই অস্ট্রল জনগোষ্ঠী নিয়ে আলোচনা আমি পরবর্তী পর্যায়ে করব। এই মুহূর্তে আমি বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, এটা নিয়ে যেটা আমি বলবো, জনাব সিরাজুল আলম খান, তিনি 1962 সালে যে নিউক্লিয়াস প্রতিষ্ঠা করেছেন, পরবর্তী পর্যায়ে এটাকে বিএলএ, বাংলাদেশ লিবারেশন ফোর্স, বিভিন্নভাবে হয়েছে এবং আমরা সবাই জানি, আলোচনা হয়েছে কি করে জয় বাংলা স্লোগানটা এসছে, পতাকাটা কিভাবে আসলো, নিউক্লিয়াসের ভূমিকাটা কি, জনাব সিরাজুলের ভূমিকা কী, সার্জন জোর হলে 116 নম্বর কক্ষের বিষয়টাও আমরা জানি, সেখান থেকে কীভাবে হয়েছে। তার পরবর্তী এটা সার্জন জহুর বাহিনী, পরে জয় বাংলা বাহিনী, বঙ্গবন্ধুকে জয় বাংলা বাহিনীর পতাকা দিয়েছে, এগুলি আমরা জানি, সবাই জানি, কম বেশি এগুলি বিভিন্ন লিখাতে, পুস্তকে এটা আছে।
আমি যে জিনিসটা নিয়ে এই মুহূর্তে আমার আলোচনার ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে উত্তাল মার্চ মাসে আমাদের জাতীয় বীর, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক, প্রাণপুরুষ, এই সময়টা যেটা সবচেয়ে টাফ লাইফ ছিল আমাদের বাংলা জাতির জন্যে, সেই সময়টুকুতে আমি আমার আলোচনাটা প্রধানত ওনাকে নিয়ে সীমাবদ্ধ রাখতে চাই। তার ফিলোসফি নিয়ে কথা বলেছেন, তার এই নিয়ে কথা বলেছেন, তার অন্যান্য কর্মসূচি নিয়ে, বিশেষত শ্রেণী, পেশা এবং অদলীয় বিষয় নিয়ে আজকের সভার সভাপতি আমার প্রিয় বন্ধু এর আগে অনেকবার বলেছেন। আমি অত্যন্ত অনুপ্রাণিত হই তাই এই আলোচনায়, তিনি হয়তো বলবেন। 1971 সালে মার্চ মাসে সেই মুহূর্তে যারা জন্মগ্রহণ করেননি, করলেও হয়তো 2-1 বছর হতে পারে, আমি দেখতে কিছু হয়তো করেছেন, আমি তাদেরকে তাকিয়ে তাদের এজ গ্রুপ যেটা দেখতে পাচ্ছি, অন্যরা স্বাধীনতার পরে। আমি তখন 1971 সালের মার্চ মাসে আমি কলেজের স্টুডেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছি। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, বিএলএফ এর যোদ্ধা ছিলাম, মুজিব বাহিনীর যোদ্ধা ছিলাম। আর অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি যারা ছিল, তারা বিশেষ করে বাম রাজনৈতিক দলগুলির বেশিরভাগই তারা পাকিস্তান কেন্দ্রিক সমস্যার সমাধান করতে চেয়েছিল, জনগণের মুক্তি চেষ্টা করেছিল, সমাজতন্ত্রের কথা বলেছেন, মার্ক্সবাদের কথা বলেছেন। এখানে কিছু কিছু বক্তা মার্ক্সবাদের কথা বলেছেন। আমিও একসময় কিছুটা মার্ক্সবাদ দ্বারা অনুপ্রাণিত ছিলাম, বাট আমাকে ক্ষমা করবেন, এই মুহূর্তে আমি আর মার্ক্সবাদ দ্বারা অনুপ্রাণিত সে অর্থে নই। আমি মার্ক্সবাদকে বলছি না যে ভুল, কারণ যে কোনো মডেলই সঠিক হতে পারে যেটাকে সহজ মনে করে। আমি এখন আর মার্ক্সবাদ বা সমাজতন্ত্রকে সহজ উন্নয়ন, মানুষের মুক্তির সহজ পথ মনে করি, তা আমি অন্যদিকে চিন্তা করছি, যেটা সোশ্যাল ডেমোক্রেসি বা এটি, সেটা আমি পরে একটু আলোচনা করব। এই এদেশের বাম ঘরানার যারা আছেন, সে সিপিবি থেকে শুরু করে বাসায় ন্যাপের যারা ছিলেন, যারা অন্যান্য ছিলেন, 2-1টি শিকদারের পার্টি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, তোয়ার সাহেবেরও এক পর্যায়ে করেছেন, কিন্তু বেশিরভাগই পাকিস্তানের কেন্দ্রিক সমস্যার সমাধান, শোষণ মুক্তির চিন্তা তারা করেছেন। তার পূর্বে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি সারা ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছিলেন। কিন্তু বাংলাদেশ, আমি একটা জিনিস বলতে, আমরা কিন্তু পূর্ব পাকিস্তানকে স্বাধীন করিনি, আমরা পূর্ব বাংলাকেও স্বাধীন করিনি, আমরা করেছি বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। দ্যাট ইজ এখানে কিন্তু আমাদের আই থিঙ্ক আমাদের কেন কনসেপচুয়াল কোনো মিস্টেক হওয়া উচিত না। অনেকে এটা বলতে চায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন করেছি, পূর্ব বাংলাকে স্বাধীন করেছে, না। হ্যাঁ, এই 54,000 বর্গ মাইলের মধ্যে যেটা আমাদের জাতীয় পতাকার পরে সেখানে অঙ্কন করে দেখানো হয়েছে, কোন অংশটুকু আমরা স্বাধীন করছি, এবং এটাকে যিনি অঙ্কন করেছেন শিবনান্দার ফরচুনে, তিনিও আমার নেতা, আমার বাড়ি কুমিল্লা, উনি ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট ছিলেন। তাকে আজকে অনেকে জাতীয় পতাকার উপকার বলে, আসলে কখনো উনি নিজে তো দাবি করে ট্রাস্টিও নেতা, অঙ্কন করেছেন। এটা এভাবে যদি কেউ বলে থাকেন সেটা হচ্ছে ভুল, উনি করেন। কিন্তু আমার ভূমিকা খুব ক্ষুদ্রভাবে ছিল, সেটা দিয়ে আমরা বুঝিয়েছি যে আমরা ওই অংশটুকুই স্বাধীন করতে চাচ্ছি। এটাই বাঙালি জাতি রাষ্ট্র, বাস্তবতার নিরিখ, এটাকে আমরা মেনে নিয়েছি। আমরা অন্য কোনো জায়গা ভূমির দিকে আমরা এখন আর তাকাচ্ছি না, আমরা করব না। আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত, এটাকে উন্নয়ন করবো, এটা করবো, এবং অন্যদের সাথে, প্রতিবেশীর সাথে সহাবস্থান করে আমরা শান্তিতে স্থিরতার সহিত আমরা বসবাস করতে চাই। সুতরাং আমরা বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। 1971 সালে যেটা বলছিলাম, সিরাজুল আলম খান দাদা যে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে যে পতাকা উত্তোলন করলেন, সেই পতাকাটা সার্জেন্ট জহুর বাহিনীর পতাকা হিসেবে প্রথম আসছে 116 নম্বর কক্ষ জহুর হলের। সেটা আমরা সবাই জানি। কীভাবে আসছে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না। তারপরে জয় বাংলা বাহিনীর পতাকা হিসেবে আসছে, সেটা আমরা জানি। তখন ছাত্রলীগের 45 মেম্বার ছিল কেন্দ্রীয় কমিটিতে, অল্প কয়েকজন 10-12 জন তখন সভাপতিত্ব করছেন নুরে আলম সিদ্দিকী সাহেব। তিনি একবার যখন তিনি স্বাধীনতার প্রস্তাবটা উত্থাপন হয়েছে, পাশ হয়ে যাবে, তখন তিনি কমিটি মিটিংটাকে অ্যাডজর্ন করেছেন। উনি এটা চাননি, ওনার স্বায়ত্তশাসনের পক্ষে করছিলেন নুরে আলম সিদ্দিকী, আব্দুল মাখন সমন্বয়রা। তখন পরবর্তী পর্যায়ে আমরা জানি অনেকে তখন মনি ভাই, মার্শাল মনি হিসেবে, নট শেখ ফজলুল মনি, তার সভাপতিত্বে
কমিটি মিটিং কন্টিনিউ হয়েছে। রাত 8 থেকে 10 জন ছিল, সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি মনে নেই। তারা তখন স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপিত হয়েছে, গৃহীত হয়েছে, আর ওরা ছিল স্বায়ত্তশাসনের পক্ষে। এটা কামাল ভাইও আছেন সেই মুহূর্তে, আমার মতো একজন আমি ঠিক বুড়া শব্দটা বলতে চাই না, আমরা বলতে গেলে বুড়ার দিকে চলে যাচ্ছি, সেটা আর কি, সেটা হয়েছে। তো 2রা মার্চ আমি সেখানে আসছি। তো সুতরাং সেই পতাকা আমাদের প্রিয় নেতা, আমাদের অন্যতম জাতীয় বীর, এখনো উনি আছেন, আল্লাহ উনি এখনো জীবিত আছেন, তার এটি হচ্ছেন তিনি প্রথম উত্থাপন করেছেন। সেই কী অবস্থা করে ওনার বিভিন্ন বক্তব্যে এটা আমরা জানি। সেটি একটি জিনিস, এবং প্রত্যক্ষভাবে জনাব শহীদ আলম খানের এতে উনিও ছিলেন, বাট উনি ডায়াসে ছিলেন না। আরেকটি নাম আমি এখানে করতে চাই, সেটা হলো সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে। অবশ্যই এদেশের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকাটাকে আমি করি, কারণ 1971 সালের 27শে মার্চ উনি স্বাধীনতা ঘোষণা করতে, আমি নিজে তখন আমি ব্যক্তিগত, তখন আমার স্পষ্ট সময়টা আমার 3টা কি 4টা বাজে, রেডিওতে তার এই ঘোষণা দিয়ে প্রথম উনি ঘোষণাটা দিয়েছেন নিজের পক্ষে, তারপরে বঙ্গবন্ধুর পক্ষে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। উনি বঙ্গবন্ধু বললে গ্রেট লিডার বলেছেন, এটা করেছে বলে কেন তাকে এই কঠিন একজন ম্যাজিয়েস, কারণ সেই মুহূর্তে একজন সামরিক কর্মকর্তার ঘোষণাটা, তার আগে হান্নান সাহেবের কথা শুনে অনেকে শুনি শুধুমাত্র জিয়াউর রহমান ঘোষণা দিলে কিন্তু এটা কিন্তু এটা এতটুকু গুরুত্ব হতো না, যেহেতু উনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, তার মুক্তিযুদ্ধটা হলে সশস্ত্র যুদ্ধ, সেই কারণে তার গুরুত্বটা অনেক অনেক বেশি, এবং তার ভূমিকাটাকে আমি সেলিউট করি, এটাকে আনতেই হবে। বঙ্গবন্ধু, সিরাজুল আলম খান অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, তাজউদ্দিন সাহেব, জিয়াউর রহমান এখনকে বাংলাদেশের স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসেছেন, যেই দল কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে অসম্পূর্ণ রেখেছেন, কোনো কোনো ক্ষেত্রে বিকৃত করতে পারে, স্বাধীন এবং ক্ষমতার বাহিরেও কিছু কিছু আছে যাদেরকে বিকৃত বা সীমাবদ্ধ করেছেন। সুতরাং আমার মনে হয় সত্যিকারভাবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ করলে এই নামটি তো অত্যন্ত সম্মানের সহিত আনতে হবে। সর্বশেষ আমি বলতে চাচ্ছি, যেই স্বপ্ন বিভিন্ন সময়ে বিভিন্নজন দেখেছেন, 1947 সালে শরৎ বসু সরোয়ার্দী যেটা চেষ্টা করেছিলেন, পারেননি, সফল হননি। শেরে বাংলা 1 লক্ষ 1940 সালে চিন্তা করেছিলেন, লাহোর করেছিলেন, সেটাও সফল হয়নি। এটাকে সত্যিকারভাবে বাস্তবায়ন করেছেন যার যিনি এটার প্রধান সংগঠক এবং এটার ওভারঅল নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর প্রধান সংগঠক সিরাজুল আলম খান, এই প্রাণপুরুষ, তার প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে সেলিউট জানিয়ে করছি। এবং আমি মনে করি বাংলাদেশটাকে গড়ে তুলতে হলে বাংলাদেশের যে মূল্যবোধ, এখানকার যে সমাজ রূপান্তর, এখানে যে বাংলাদেশের সাইকি, এটাকে সঠিকভাবে স্টাডি করে আমাদেরকে আমাদের উন্নয়ন মডেল, রাজনৈতিক মডেল, সমাজ মডেলটা গড়ে তুলতে হবে। এখানে বাহির থেকে ইম্পোজ করলে হবে না, ইন দি আই অফ ইউরোপ, ইন দি আই কোনো কান্ট্রি দৃষ্টিকোণ থেকে এটা করলে কখনো এটা সফল হবে না বলে আমি বিলিভ করি। ইট ইজ নট ইনএভিটেবল, বাট এটা আমার বিশ্বাস, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করবো এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে মানে ইতিহাসের মহানায়ক হিসেবে তাকে আসলে এখানে আলোচনা করবো না। যে বিষয়টা হচ্ছে খুব ছোটবেলায় তার সান্নিধ্যে যাওয়ার বা তার সংস্পর্শে যাওয়ার একটা সুযোগ দেওয়া হয়, এবং সেটা আসলে আমার জীবনটাকে কিভাবে শেপ আপ করে, কিভাবে একটা নতুন ডিরেকশন, নতুন একটা ডাইমেনশনে মানে আমাকে নিয়ে যায়, মানে সেটুকুই আপনাদের শেয়ার করবো। তো 90-এর দশকে আসলে ওই সময় আপনারা জানেন যে উনি ইয়েতে বসতো, শেরাটনে বসতো। তো শেরাটনকে কেন্দ্র করে একটা ইন্টেলেকচুয়াল যারা বাংলাদেশের জ্ঞানীগুণী লোক যারা ছিল, তাদের একটা সবসময় একটা সমাবেশ ছিল সেখানে। তো সেখানকার অনুষ্ঠানগুলোতে আমি আসলে খুব ছোট মানুষ হিসেবে ওই সময় তার ছবি তোলার বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করার একটা মানে সুযোগ পেতাম। যে আজকে যেটা করছে আর কি, ওই কাজটা একসময় আমি করতাম। তো ওই সময় হয়তো তার রাজনৈতিক দর্শন বা জিনিসগুলো মানে অনেক কিছু আমি সেভাবে বুঝিনি, বাট একটা জিনিস আমি মানে বুঝেছিলাম ওনার কাছ থেকে, জেনেছিলাম, যে সেটা হচ্ছে যে চিন্তা করা, যে চিন্তা করাটাও যে একটা কাজ, যেটা আমাদের দেশে আসলে
ম্যাক্সিমাম সময় চিন্তা না করতেই বলা হয়। হ্যাঁ, কিন্তু উনি শিখিয়েছিল যে কিভাবে একটা জিনিসকে দেখতে হয়, প্রত্যেকটা ঘটনাকে কিভাবে তার 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 পলিটিক্যাল ডাইমেনশনটাকে, প্রত্যেকটা অর্গানাইজেশনের পলিটিক্যাল ডাইমেনশনটাকে কিভাবে দেখতে হয়। তো সেদিক থেকে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। উনি দেশের বাইরে থেকে যখনই আসতো আমার জন্য ছোট্ট করে হলে একটা কলম নিয়ে আসতো। তো এটা খুব সিগনিফিকেন্ট একটা ইয়ে ছিল। শুধু কলমটা লেখার জন্য না, এটা আসলে একটা চিন্তার হাতিয়ার হিসেবেও আমি একটা সিম্বলিক একটা জিনিস হিসেবে দেখি। তো তার পরবর্তীতে ওনার সঙ্গে থাকার, ওনার কথা শোনার, ওনাকে বোঝার হয়তো পুরোটা সময় আমি পাইনি। আপনারা জানেন অনেক দেশের বাইরে থাকার কারণে তার সঙ্গে একটা দূরত্ব, একটা গ্যাপ তৈরি হয়। তারপরেও 10 বছর পরে ওনার সঙ্গে দেখা হলে উনি যেভাবে ডাকতো, মানে যেভাবে কাছে নিত, সেটা আসলে আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, একটা জিনিস আমার এখনো মনে হয় আমার নিজের লাইফে, উনি আমাকে কখনো উত্তর খুঁজতে শিখায় নাই, মানে কোনো বিষয়। উনি আমার আসলে অনেক বিষয় আমাকে প্রশ্ন করতে শিখিয়েছে। তো এটা আমার জীবনটাকে একটা ডিফারেন্ট একটা মানে ডাইমেনশনে নিয়ে গেছে। ইভেন আমার নিজের পড়াশোনার বিষয়ে যখন আমি কি পড়বো, কোন দিকে যাবো, এটা নিয়ে একটু মানে কনফিউশনের মধ্যে ছিলাম, ওই সময় উনি আমাকে বলেছিল টেকনোলজি নিয়ে পড়ার জন্য, যে ইন ফিউচারে ভবিষ্যৎকে দেখতে গেলে, ভবিষ্যতে বুঝতে হলে বা ভবিষ্যৎকে নেতৃত্ব দিতে গেলে আসলে টেকনোলজি লাগবেই। তো এই বিষয়টা, এই ধরনের বিভিন্ন জীবনের বাঁকে যে গাইডলাইনগুলো, সেগুলো এখন খুব মিস করি। তো উনি এখন আমাদের ছেড়ে চলে গেছেন, বাট ওনার একটা নির্দেশনা, ওনার একটা একটা চিন্তা সবার মধ্যে ছড়িয়ে দিয়ে গেছে। আসলে আমাদের সোসাইটিতে, আমাদের দেশে অনেকেই বিখ্যাত হয়েছেন, অনেকেই ক্ষমতাবান হয়েছেন, কিন্তু খুব কম মানুষ আছে যারা একটা চিন্তা, একটা ফিলসফি মানে ছড়িয়ে দিয়ে যেতে পেরেছেন। তো আমার মনে হয় সেদিক থেকে উনি 100% একজন সাকসেসফুল মানুষ। ওনার এই চিন্তাটা বেঁচে থাকুক, উনি সবার মধ্যে বেঁচে থাকুক, এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে এসে একটা বই পেয়েছি, লাল বই। যদিও আজকে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছিল একটু ভিন্ন বিষয়ে কথা বলার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক ডিপ্লোমেসি নিয়ে, কিন্তু আমি আজকে সেটা বলবো না। আমি বইটা পড়ে কিছু কিছু লাইন আমি অত্যন্ত মোহিত হয়েছে, যে এই যদিও বইটা দেখতে খুব ছোট, কিন্তু কিছু কিছু আইডিয়া আমার কাছে মনে হয়েছে এখনও অনেক বেশি প্রাসঙ্গিক। এইটা নিয়ে আমি কয়েকটা বিষয়, 2-3টা বিষয় আমি আলোকপাত করে আমি শেষ করব। আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি দেখুন, আমি পলিটিক্যাল প্র্যাগমেটিজমে বিশ্বাস করি, এবং একটা জিনিস মনে করি যে আমাদের যে সমস্যা যেগুলো আছে, সবগুলো সমস্যারই একটা করে সমাধান আছে। একটা সমস্যার একটা মাত্র সমাধান না, একটা সমস্যার বহুবিধ সমাধান থাকতে পারে। এবং এটা কিন্তু সিরাজুল আলম খানের এই বইটাই, ছোট বইটা যদি আপনি পড়েন, এটা একটা লেসন এখান থেকে বেরিয়ে এসেছে। একটা ফান্ডামেন্টাল ইস্যু এখানে রেস করেছেন। একটা হলো যে আমাদের যে বিভিন্ন শ্রমজীবী পেশাজীবী মানুষ আছে, এই শ্রমজীবী পেশাজীবী মানুষগুলোকে আমরা এজেন্সির মাধ্যমে তাদেরকে একটা সুতোয় আমরা গাঁথতে পারছি না। এটা একটা অ্যান্সার কিন্তু ছোট বইটার মধ্যে দিয়েছেন। হ্যাঁ, যুবকদেরকে আমরা নিয়ে আসতে পারছি, কিন্তু অন্যান্য শ্রেণী পেশার মানুষকে আমরা কীভাবে নিয়ে আসতে পারি, কীভাবে তাদের মধ্যে এজেন্সি বিল্ডিং করা যায়, এটার একটা রূপরেখা, কাঠামো এখানে উনি খুব সুন্দরভাবে 2-3 পৃষ্ঠায় এটাকে ব্যাখ্যা করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, এটাকে ব্যবহার করা যেতে পারে। দ্যাট ইজ ওয়ান লার্নিং উই ডু হ্যাভ, যেটা এখনও রেলিভেন্ট। আপনি খেয়াল করে দেখেন, আমাদের আশেপাশে অনেক মানুষ আমরা আছি, দেশের জন্য কিছু করতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই, কিন্তু আমরা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম পাই না যেখান থেকে নিজেকে আমরা এক্সপ্রেস করতে পারি। সেই জায়গাটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি টুটুল ভাইকে ধন্যবাদ জানাবো। উনি চেষ্টা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে নিয়ে আসার জন্য। আমার মতো লোককে যদি, যেহেতু উনি সম্মান দিয়েছেন আজকে এনে, আমি আশা করি যে এরকম আপনারা অনেকে হয়তো এখানে এসেছেন, আমার মতো এখানে এসে কথা বলছেন। দ্বিতীয় বিষয়টা আমার কাছে মনে হয়েছে ভেরি ইন্টারেস্টিং,
যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা গেম চেঞ্জিং সেন্টেন্স। আমি এটা বসে পড়ছিলাম যে জিনিসটা, যে ইন্টারনাল কলোনিয়ালাইজেশন, এই লাইনটা যেমন যে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকেরা শাসন করে, সেই আইন ও বিধিকে বদলিয়ে নিজেদের উপযোগী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মূল কথা। একটা লাইন উনি বলছেন। আবার বলছেন, বিদেশি শাসক বদলিয়ে দেশীয় শাসকদের ক্ষমতায় বসিয়ে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থা দিয়ে দেশ পরিচালনা করা জনগণের জন্য এক ধরনের পরাধীনতা, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় অভ্যন্তরীণ উপনিবেশবাদ, ইন্টারনাল কলোনিয়ালিজম। এখন আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, বাংলাদেশের অনেকগুলো সমস্যার মূলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই চিন্তার মধ্যে, কাঠামোর মধ্যে কিন্তু এই সমস্যাগুলো লুকায়িত আছে। তানিম ভাই একটা কথা বলছিলেন যে আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে যে দুইটা সমস্যা কিন্তু খুব প্রকট আকার এখন ধারণ করেছে। একটা হচ্ছে আমরা যে মত এবং পথেই বিশ্বাস করি না কেন, আমাদের মধ্যে এক ধরনের সহনশীলতার অভাব আমরা দেখতে পাই। হ্যাঁ, আমি ভিন্ন মতে বিশ্বাস করতে পারি, কিন্তু ভিন্ন মতে বিশ্বাস করলে সে আমার শত্রু হবে, তাকে আমি গ্রহণ করতে পারবো না, তার সঙ্গে আমি বসে কথা বলতে পারবো না। এই সংস্কৃতি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং আমি শ্রেষ্ঠ, আমার বক্তব্যটাই একমাত্র মত, আমার মতই একমাত্র শ্রেষ্ঠ মত, সেখান থেকে যদি না বেরোতে পারি, তাহলে যে সাংগঠনিক যে সংঘাতের বলয়ের মধ্য দিয়ে আমরা ঢুকে পড়েছি, এই বলয় থেকে কিন্তু মুক্তি মিলবে না খুব সহসাই। এর কারণ হলো, একটা রাষ্ট্র তখনই সহনশীল থাকে যখন সে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হয়, ভিন্ন চিন্তার প্রতি শ্রদ্ধাশীল হয়। আজকে সিরাজুল আলম খানের এই প্রয়াত দিবস আমি মনে করি এটাই রেলিভেন্স, যে আমি যেটা বিশ্বাস করি আমার বাইরে গিয়ে যদি আমি সমাজটাকে দেখতে পারি, আমার চিন্তার বাইরে গিয়ে যদি আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমি যদি এটা মনে না করি যে না পৃথিবীর সমস্ত ফুল একই রকমের হবে, আমি যা চিন্তা করি সেভাবেই সবাই চিন্তা করবে, আমার মতো করে সবাই কথা বলবে, এই জায়গাটা থেকে আমার মনে হয় একটু চিন্তা করার বিষয় এসেছে। এবং আমি আশা করব যে এই জায়গাটা যদি আমরা পরিমার্জন করতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে একটা শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে পারি। আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করতে হবে, একটা সবাইকে নিয়ে, সব মানুষের সমবায়ে একটা উন্নত গণতান্ত্রিক একটা ইনক্লুসিভ বাংলাদেশ, যেটা মুখে বলতে হবে না, এটা কার্যক্ষেত্রে এটাকে নিয়ে আসতে হবে। কারণ বিভিন্ন জায়গায় আমার বাংলাদেশের প্রায় 55টা জেলায় ঘোরার অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন কারণ আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করেছি। সেখানে অনেক সময় মনে হয়েছে কথা বলে যে এই সমস্যাটা শুধুমাত্র রাজনীতির কেন্দ্রেই এটা বিরাজমান না, যে আমার কথাই শুনতে হবে, আমি যা বলি সেটাই সঠিক। সেটা পার্কুলেট করে একেবারে ডাউন লেভেল এখন পর্যন্ত চলে গিয়েছে, একেবারে গ্রামেগঞ্জে পর্যন্ত এই ধরনের ধ্যান ধারণা কিন্তু বিকশিত হচ্ছে। তো সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ। আমি আশা করবো আপনারা যারাই যে পজিশনে থাকেন না কেন, তার অবস্থান থেকে এই বিষয়গুলো যদি একটু নজর দেন, আপনার বাসার বাচ্চা হোক বা আপনার আশেপাশের বন্ধুবান্ধব হোক, সবাইকে যদি আমরা এই বিষয়গুলোকে স্প্রেড করতে পারি। মনে রাখবেন যে আমাদের যে ধ্যান ধারণা বা চিন্তাভাবনা, যে বিশ্বাস, যেটাকে বলে মূল্যবোধ, সেটা চোখে দেখা যায় না, কিন্তু আমরা ধরতে পারি না, কিন্তু মনে রাখবেন এটা আপনার সব কিছু নির্ধারণ করে দেয়। আপনার আচরণ, আপনার কথাবার্তা, আমি আরেকজনের সঙ্গে আমার কীরকম সম্পর্ক হবে, সব কিছু ডিটারমিন করে এই মূল্যবোধ, যদিও এটা আমরা দেখতে পাই না। তো আমার মনে হয় এই জায়গাটায় আজকে এই মহান মুক্তিযুদ্ধের মহান সংগঠক এবং ওনার মাধ্যমে আমি বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, তবে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওনার দর্শন অনুসারে সবাইকে সম্মান দিতে হবে, সব মানুষের কথা চিন্তা করতে হবে, যাতে আমাদের মধ্যে এক ধরনের উগ্রবাদীকরণ এবং এই ধরনের চিন্তাভাবনা যাতে বিকাশ না হয়। এবং সেটাই হচ্ছে আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ হয়তো ভবিষ্যতে দেখতে পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সিরাজুল আলম খান কোনো রাজনীতিবিদ ছিলেন না। আমি আমার কর্মজীবনে দীর্ঘ সময় ব্র্যাকে কাটিয়েছি, মনিটরিং, ইভ্যালুয়েশন, রিসার্চ এই পার্টটি দেখতাম এবং পাশাপাশি আইটি দেখতাম। তো একবার বর্তমান C3 আর ব্র্যাক ইউনিভার্সিটির ডিরেক্টর জনাব গুলাম রাব্বানির সাথে খুলনা থেকে আসছিলাম। তো আলোচনা করতে করতে উনি এক পর্যায়ে বলছে, আমি তো ওনার এক সময়ের খুব অনুসারী ছিলাম। তো পাশ থেকে আর আমাদের একজন ম্যানেজার বলছেন যে উনি তো কোনো পদবিতে আসি নাই বা বাংলাদেশের আলোচনায়। তখন ওই ডক্টর গুলাম রাব্বানি উত্তর দিচ্ছেন যে সিরাজুল আলম খান অনেক আগেই বাংলাদেশের রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েছেন, তিনি রাজনীতিবিদ নয়, তিনি 1972 সালের 10 জানুয়ারির পরবর্তী থেকে উনি ফিলোসফার হয়ে গিয়েছেন, তিনি রাজনীতি নিয়ে মাথা ঘামাননি, অর্থাৎ দার্শনিক হয়েছিলেন। তো আমরা যে গ্রিক সভ্যতা দেখি, সেই গ্রিক সভ্যতার দিকেও যদি দেখি এবং একটু গভীরে যাই, তো সক্রেটিসের খুব মূল্যবান একটা কথা আমরা অনেক সময় হয়তো ভুলে যাই, মনে করতে পারি সিরাজুল আলম খানের
বিষয়টিও আমি সেভাবে আসলে দেখি যে তিনি বলছেন আই উইল ডাই ইউ উইল অ্যালাইভ অনলি গড নোজ হু ইজ রাইট। তো সিরাজুল আলম খান যে সমস্ত চিন্তার মানুষ তৈরি করে গিয়েছেন, রাজনীতিবিদ তৈরি করে গিয়েছেন, যে ভূখণ্ডের জন্ম দিয়ে গিয়েছেন, যে দর্শন দিয়ে গিয়েছেন, তার বইতে আছে বাঙালির তৃতীয় জাগরণ এবং সশস্ত্র সংগ্রাম মুক্তিযুদ্ধ নিয়ে যে লেখা 2টা বই, আপনারা দেখলে বুঝবেন। আমি খুব অল্প সময় ওনাকে কাছে পেয়েছি এবং এই অল্প সময়ের মধ্যেই খুব স্মৃতিকাতর এবং শিক্ষণীয় বিষয় আছে। আমার বাড়ি মাগুরাতে, আমি মাগুরার একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন মানুষ। তো মাগুরাতে 80 এবং 90-এর দশকে সিরাজুল আলমকে খুব বেশি আলোচনায় নিয়ে আসা হতো। মাগুরার যারা রাজনীতি করত, তরুণ ছাত্র রাজনীতিবিদ ছিলেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার মামা এম এ আওয়াল মাগুরা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তো তখন থেকে একটু একটু আগ্রহ ছিল। আমি সব স্কুল কলেজগুলোতে ফার্স্ট বয় ছিলাম মাগুরাতে, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে আসি। তো মাগুরাতে তখন আলোচনা হতো খুব বেশি, এবং পারিবারিকভাবে সিরাজুল আলম খান, আসম আব্দুর রবকে নিয়ে আলোচনা হতো। যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম, ফার্স্ট সেকেন্ড ক্লাসের দিকেই ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যারের একটা ক্লাসে উনি আমাকে মানে খুব বেশি আমি প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলছে, তুমি সিরাজুল আলম খানের কাছে যাও, ওনার কাছে গেলে তুমি এই সমস্ত উত্তর। আমি বললাম, উনি কোথায় থাকে? তো বলছে, শেরাটনে গেলে তুমি পাবা। তখন আমি ওনাকে খুব বেশি অত বেশি খোঁজাখুঁজি করিনি, কিন্তু পরবর্তীতে কোনো এক সময় ওনার খুব কাছে আমি চলে এসেছি, অনেকেই জানেন। খুব কাছাকাছি থাকতাম সিরাজুল আলম খানের সাথে। যখন কাছাকাছি থাকতাম, এই অক্সফোর্ডের নিচতলায় কোনো একদিন আমার মামা আর একজন যশোরের রবিউল আলম, ওনাকে সবাই চিনেন। তো রবিউল আলম যশোর সদর উপজেলার চেয়ারম্যান এবং জাসদের ওখানকার প্রেসিডেন্ট। তো উনি আমাকে দেখে বলছে, তুমি এখানে কেন? তা আমি বলছি, মামা আমি তো অনেক দিন হলো এখানে আসি, দাদাকে তো ভালো লাগে এবং আমার অনেক প্রশ্ন ওনাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ইতিহাস নিয়ে। আমরা গ্রিক সভ্যতা পড়েছি, আমরা সক্রেটিস পড়ি, অ্যারিস্টটল পড়ি, প্লেটো পড়ি, জোজা রুশো পড়ি, ম্যাকিয়াভেলি পড়ি, কিন্তু আমরা তো আমাদের চাণক্য খুব কম পড়ি। আমাদের এখানকার যে সমস্ত সন্তানেরা যে ভূখণ্ডে আমি আজকে স্বাধীনভাবে চলি ফিরি, কথা বলি, লিখি, অর্থনৈতিক কর্মকাণ্ড করি, তা আমার এই ভূখণ্ডের ইতিহাস কী? তো এটা জানতে আমি প্রশ্ন করেছিলাম আমার ইউনিভার্সিটিতে, অনার্স লেভেলে, এমফিল পিএইচডিতে আরও বেশি প্রশ্ন করা শিখেছি এবং ওনারই কোনো একজন শিষ্যের হাত ধরে। তো ওনাকে রেফার করছে, এই জন্য আমি এখানে আসছি। তো উনি আমাকে বললেন যে এখান থেকে তুমি আজকে চলে যাবে। তাই বললাম, কেন? তখন প্রশ্ন করা শিখেছি। তো বলছে, দেখো, আমরা আমাদের জীবন যৌবন সব কিছু শেষ করেছি যে মানুষটার পিছনে, যে মানুষটার কথা শুনে, যে মানুষটার দর্শন দিয়ে, সেই মানুষটার পিছনে এখন তুমি থাকো। তখন ওই যে বাঙালির তৃতীয় জাগরণ বইটা লেখা, এখানে মিল্লাত ভাই একটা শুটিং করছিলেন, ওই সময়টাই আমি সারাক্ষণই দাদার সাথে থাকতাম, শেরাটন, শাহবাগ, অক্সফোর্ড মিলে। তো কী করবো মামা? তো বলছে যে তোমার এখন কাজ হলো কর্মজীবনে ফিরে যাও, তুমি কর্মজীবনে ফিরে যাও, আর এখানে তখন আসবা যখন কর্মজীবন শেষ করে অন্য কিছু। আমি বললাম, তাহলে কি হবে মামা? মানে প্রশ্ন অনেক করা শিখে গিয়েছি ততক্ষণে আমি। যেমন অ্যাডাম স্মিথের সেই অ্যান ইনকোয়ারি ইনটু দি নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস বইতে যদি আপনারা দেখেন, একের পর এক কোশ্চেন্স, যেটা করলে এইটা হবে, এটা করলে এটা হবে, তারপরে কি হবে? তো প্রসপারিটি হবে। তো প্রসপারিটি হলে কি হবে? প্রসপারিটির জন্য কি করতে হবে? প্রসপারিটির জন্য মোর ওয়েলথ করতে হবে। মোর ওয়েলথ কেন করতে হবে? কিভাবে করতে হবে? বিভিন্ন কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, অ্যাবসুলেট অ্যাডভান্টেজ থিওরি এবং বিভিন্ন ধরনের থিওরি দিয়ে বইটি ভরা। আপনারা জানেন, ফার্স্ট এডিশন 1776 সালে যারা ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করছেন তারা জানবেন। আমি এমফিল বা পিএইচডি করতে গিয়ে একটু অর্থনীতির দিকে গিয়েছি। আমার সুপারভাইজার ছিলেন ডক্টর মাহবুবুল্লাহ। তো উনি আবার আমাকে প্রশ্ন করা এভাবে শেখাচ্ছেন। ততক্ষণে আমি সিরাজুল আলম খানের শিষ্য হয়ে গিয়েছি। দাদার লেখা সাইন করা একটা বই নিয়ে আমার সুপারভাইজারকে আমি দিয়েছি যে দাদা আপনাকে এই বইটা দিয়েছে, পড়তে বলেছে। বলছে, তুমি পড়েছো? আমি বলছি, জি আমি পড়েছি। মানে যে বইটা আমি দিয়েছি ওই বইটাই লেখালেখি, আঁকাআঁকি, কাটাকাটিতে আমার কিছু অবদানও ছিল। তো বলছে, বলো তো এইটা কি, বলো তো এইটা কি। আমি যখন উত্তরগুলো দিচ্ছি বলছে, তুমি প্রশ্ন করা শিখেছো, এটা খুব সুন্দর, এবং পিএইচডি করতে হলে প্রশ্ন করতে হবে। আমি বললাম, আমি শিখিনি, আমাকে সিরাজুল আলম খান শিখিয়েছে।
পরবর্তীতে আমি জানতে পারলাম সিরাজুল আলম খান এবং ডক্টর মাহবুবুল্লাহ দুজনের বাড়ি নোয়াখালীতে। তা আজকে যে আলোচনা আমি এখানে দাঁড়িয়েছি, যাকে নিয়ে, তিনি আসলে 6 জানুয়ারি 1941 সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করছিলেন। অসংখ্য ইতিহাস গল্প তাকে নিয়ে হয়তো লেখা হয়, কাল্পনিক কথাবার্তা বলা হয়, রাজনৈতিক, এগুলো সবই হলো এই সাময়িক পৃথিবীর এই নগদ নারায়ণ বা নগদ চাকরি বাকরি টাকা পয়সা এই সব বিষয়গুলো নিয়ে। কিন্তু একটি জাতি হিসেবে আমাদের যে পরিচয়, হিস্টোরিক্যালি আমরা যদি আর্য সভ্যতা থেকে খ্রিস্টপূর্ব 384 আগেও যদি আমরা চিন্তা করে আসি, কালক্রমে ধারাবাহিক অবস্থায় আজকে যে আমি এখানে দাঁড়িয়েছি এই 2026 সালে, তো আমার তো একটা ইতিহাস আছে। আমার বাবা কে ছিল, আমার দাদা কে ছিল, তার দাদা কে ছিল, তার বাবা কী ছিল, তাদের শিক্ষা ব্যবস্থা কী ছিল, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, কৃষ্টি কালচার কী ছিল, রাজনৈতিক ভূমিকা কী ছিল, এইগুলো নিয়ে ভাবা মানুষ এখানে খুবই কম। যারা ভাবে এবং লেখে, আমাদের এখানে সমসাময়িক বা দাদারা সমসাময়িক বা গত 100 বছরের যে বইগুলো আছে সেগুলোতে দেখেছি সবই হলো অতি শর্ট টার্ম, আমরা বলি লং টার্ম না। একটা সভ্যতার জন্য যেটা দরকার, যে ধরনের চিন্তা করা দরকার, যে ধরনের লিডারশিপ গ্রো করা দরকার, যে ধরনের লেখনী সংস্কৃতি দরকার, ইকোনমিক অ্যাক্টিভিটি দরকার, সেই বিষয়ে চিন্তা যদি একজন মানুষকে আপনি প্রশ্ন করতে করতে যান যে সেটা কোন জায়গা, তাহলে সিরাজুল আলম খানকে আমরা খুঁজে পাবো। যেটা উনি বলেছেন যে আর্য সভ্যতার পরে প্রথম বাঙালির জাগরণ, পাল সেন থেকে শুরু করে আপনার অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মাতসান্যায় আলোচনা থেকে ফকির সন্ন্যাসী পর্যন্ত উনি আলোচনা করে ধারাবাহিকভাবে চলে আসছেন। সেখান থেকে আবার সেকেন্ড জাগরণে বাংলার যে নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ থেকে শুরু করে বর্তমান অতি সমসাময়িক যে তরুণ প্রজন্ম আসছে, বিশ্ববিদ্যালয়গুলো আসছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ, আমাদের এখানকার বিজ্ঞানী বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, তরুণরা নেতৃত্ব দিচ্ছে। এই বিষয়গুলোকে উনি খুব ভালোভাবে দেখেছেন যে আমার এখানে কিন্তু সভ্যতা তৃতীয় জাগরণ কিন্তু গড়ে উঠছে, যেটা তার শেষ বইতে আছে। কিন্তু এখন পর্যন্ত একটু আফসোসের জায়গা। আবার আমি আফসোস করি না এই জন্য, ফিলোসফাররা তো নগদ নারায়ণ না, মানে শর্ট টার্ম না, লং টার্ম। আজ থেকে হয়তো 100 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে মানুষ যখন এই প্রশ্নগুলো খুঁজবে, এই প্রশ্নগুলো করতে থাকবে, তখন কিন্তু সিরাজুল আলম খান সামনে চলে আসবে। আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের পাঠ্য বইতে সিরাজুল আলম খান নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, আলোচনার টেবিলে নাই। যদিও আজকে প্রেস ক্লাবে আরও এরকম একটি অনুষ্ঠান হয়েছে, আমি প্রেস ক্লাবে ছিলাম, এখনও হচ্ছে আর একটা, ওইদিকে বনানীতে ডিওএইচএসে আরেকটা আলোচনা হচ্ছে, সকালে হয়েছে, আমি ছিলাম সকালে ইয়েতেও। আগামী 23 জুন সম্ভবত আরেকটা অনুষ্ঠান প্রেস ক্লাবে হবে। তো হচ্ছে সিরাজুল আলম খান বা তাদের মতো মানুষজন ক্ষণজন্মা বা ওই একদিন 2 দিনের জন্য নয়, যতদিন এই সভ্যতা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সিরাজুল আলম খান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সিরাজুল আলম খান সম্পর্কে শোনার জন্য, পড়ার জন্য বা আজকে এখানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ। জনাব সিরাজুল আলম খান এবং বাংলাদেশের সশস্ত্র আন্দোলনের প্রাণপুরুষ, যার কারণে আজকে আমরা একটা পতাকা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, একটা জাতীয় সঙ্গীত পেয়েছি, 55,000 বর্গ কিলোমিটার মালিকানা আমরা পেয়েছি প্রত্যেকটা নাগরিক। সেই মহান মানুষটির আজকে 3য় মৃত্যুবার্ষিকী, আমি শ্রদ্ধা জানাই এবং আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধৈর্য ধরে এতক্ষণ এই আলোচনা আপনারা সবাই সময় দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন। বিশেষ করে আমাদের স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি, আমাদের অনেক টিচারদেরকেও দেখতে পাচ্ছি, সবাই দিয়েছেন। তো আলোচনাটা খুব লম্বা হয়েছে। এখানে আমার আগে যে কয়জন আলোচনা করেছেন, আমি তাদের আলোচনার মধ্যে কিছু মৌলিক ডাইমেনশন দেখেছি দাদার সিরাজুল খানের মতো। যেমন সিরাজুল খানকে না দেখেও যারা আমার শ্রদ্ধেয় বন্ধু তামিম নওশাদ, সাদেক সাহেব, ইঞ্জিনিয়ার, ইভেন আশিস দা, এরা কেউ দাদাকে দেখেনি।
কিন্তু এদের বক্তব্যের মধ্যে অনেকগুলো ডাইমেনশন ওনারা দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। এবং আরেকটি বিষয় না বললেন না, আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জনাব আরিফ সাহেব। আরিফ আমার নেতা ছিল বিশ্ববিদ্যালয়, আমি যখন ছাত্র রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়, সে থেকে তার সঙ্গে পরিচয়। সে বাংলাদেশ ছাত্রলীগের সে সময় দপ্তর সম্পাদক ছিল, তো তারপর পেয়েছিলাম আমি বলতে পারে। দাদাকে নিয়ে উনি একটা কথা বলেছেন, দাদাকে নিয়ে এখন নানা জনে রড এজেন্ট, ভারতের এজেন্ট, কেউ বলে সিআইএর এজেন্ট, ইত্যাদি ইত্যাদি নানা কথা আলোচনা করে। এ প্রসঙ্গে একটু উত্তর দেওয়া সময় থাকলে হয়তো দিব। তাই প্রথমেই তামিমের যে ডাইমেনশনটা, দাদার একজন ফিলসফার, দাদা কোনো সাধারণ মানুষ না। যদি আমরা তাকে রাজনীতির রহস্য পুরুষ বলি, আমরা অনেক তাকে কাপালিক বলি, রাজনীতির কাপালিক বলি। হ্যাঁ, এটা সত্য যে প্রচলিত মানুষের সঙ্গে আমরা তার তুলনা করি। এই তুলনা করার মধ্য দিয়ে আমরা হতাশ হয়ে যাই, তাকে আমরা ধরতেই পারি না, বুঝতেই পারি না, বিশ্লেষণ করবো থেকে। যে ইঙ্গিতটা তামিম নওশাদ দিয়েছে, ওনার অনেকগুলো মৌলিক চিন্তা আছে দাদার, সেগুলো যতটুকু পারবো আমি উল্লেখ করব। এরপরে সাদেক সাহেব একটা ডাইমেনশন দিয়েছেন, দাদার বাংলাদেশের মানুষের কোনো ডিপার্টমেন্টাল রোল আছে কিন্তু কোনো ন্যাশনাল রোল নেই, ন্যাশনাল পলিটিক্যাল কোনো রোল নেই। এবং এটির কারণে এটি দাদার একটা থিওরাইজেশন। আমরা দীর্ঘকাল 1100 বছরের পরাধীন ছিলাম, এরপরে আমরা স্বাধীন হলাম 71 সালে, নামে স্বাধীন। আমরা শুধু শাসকটাকে বদল করতে পেরেছি, শাসন কাঠামোটা আমরা বদল করতে পারিনি। এটা আমাদের মাথায় রাখতে হবে, পতাকাটাই সম্ভব আমাদের। 54,000 বর্গ কিলোমিটার, এটুকু আমার সম্ভব। মালিকানাটা পাইনি এখনো। মালিকানাটা, দেশের মালিকানাটা কোথায়, এটি একটু জানা দরকার। মালিকানাটা আমাদের কর্মচারীদের, আমাদের সেই উপনিবেশিক আমলে ব্রিটিশরা 1935 সালে লর্ড মেকলে সাহেব ইন্ডিয়ান অ্যাক্ট করে যে ব্যুরোক্রেসি তৈরি করেছিলেন, সেই ব্যুরোক্রেসি আজও বহাল। এরা দেশের মালিক মনে করে নিজেকে। এর সঙ্গে আমাদের পুলিশ, আমাদের মিলিটারি সবাই মনে করে তারা দেশের মালিক। আর বাংলাদেশের সব নাগরিক ব্লাডি সিভিলিয়ান, আমরা আবার হারামদাদা, বুঝছো। আমাদের শোষণ করা, শাসন করাই হচ্ছে তাদের কাজ। তো আর এক দিক থেকে দাদা যেটা বলতো, দাদার দ্বিতীয় ধারার বইতে যদি আমরা যাই দেখি, দাদা স্পষ্ট করে বলেছে দেশে কর্মচারী চাকরবাদ হয়েছে বাড়ির মালিক, আর বাড়ির মালিক হয়ে গেছে বহিরাগত প্রবাসী। বাংলাদেশের দৈন্যতার জন্য এটা দায়ী। আর এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা নাগরিকদেরকে নামে আমরা প্রজাতন্ত্র বলি, প্রজাতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু আমরা রিপাবলিক না। তো রিপাবলিক গঠন করতে পারেন। রিপাবলিক মিনস হচ্ছে নাগরিক রাষ্ট্র, নাগরিকদের অধিকার, এম্পাওয়ারমেন্ট এবং দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ, ক্ষমতার কর্তৃত্ব। কিন্তু আপনাকে বুকে হাতে বলতে পারবেন এই দেশে কোনো নাগরিকের কোনো ক্ষমতার কর্তৃত্ব আছে, দেশ পরিচালনায় অংশগ্রহণের কোনো সুযোগ আছে? আমরা বহিরাগত। কোনো সরকার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সরকারি কোনো বিষয়ে যদি সমালোচনা করি, আমাদেরকে দেশদ্রোহের আইনে জেলে ঢোকানো হয়। আমি নিজেও জেল খেটেছি এই কারণে। তো এ হলো আমাদের বর্তমান অবস্থা। এটা আমাদের বুঝতে হবে। আমাদেরকে শাসন বদলের লড়াইটা করতে হবে। প্রত্যেকটা পিপলকে, নাগরিককে মালিকানাটা ফিরিয়ে দিতে হবে এবং দেশ পরিচালনার ক্ষমতা ও কর্তৃত্ববান একজন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা
স্বাধীনতা কখনো উপভোগ করতে পারবো না। এবং বাংলাদেশের যে সত্যিকারের ডেভেলপমেন্ট, বিশ্বব্যাপী আমাদের যে অবস্থান সেটি ছোট না, অনেক বড়। আমরা ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, আমরা ব্রিটিশদের চাইতে বড় জাতি। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা ইউনিটি না থাকার কারণে, জাতীয়তা বোধ না থাকার কারণে আমাদের মধ্যে, কমিউনিটি ফিলিংস না থাকার কারণে আমাদের মধ্যে, যদি 1757 সালের দিকে আমরা তাকাই, পলাশীর যুদ্ধ, ভারতের ব্রিটিশরা, তখন লোক সংখ্যা ছিল মাত্র 8 লক্ষ, আর ভারতবর্ষের লোক সংখ্যা ছিল প্রায় 100 কোটির কাছাকাছি, 60 থেকে 70-80 কোটির নিচে না। বা সে না, বাহাদুর শাহ যে কথা বলেছেন ওনার লেখায়, আমি 100 কোটি পেয়েছি। উনি বলেছেন ব্রিটিশরা যখন ওনাকে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় যখন দিল্লি আক্রমণ করলো ব্রিটিশরা এবং তাকে ধরলো, বন্দি করলো, ওনাকে বলেছিলেন যে তুমি সারেন্ডার করো, আর তা না হয় তোমার যতগুলো সন্তান আছে এক এক করে আমরা দিল্লির ওই ব্রিজের উপরে জনসমক্ষে গুলি করে মারবো। উনি বলেছিলেন হ্যাঁ মারো, এটা তোমরা করতে পারো। কিন্তু আমি বাহাদুর শাহ ভারতের 100 কোটি জনগণের 100 কোটি আমার সন্তান, তার হাতে শিকল পরানোর কোনো অধিকার আমার নেই। তুমি আমাকে গুলি করতে পারতে পারো, কিন্তু 100 কোটি সন্তানকে আমি তার হাতে শিকল পরিয়ে দিব, এই চুক্তি আমি সাইন করবো, এটা আমি কখনো করবো না। যে পরবর্তীতে এই শেষ বাহাদুর শাহ মৃত্যু হয়, উনি পালিয়ে ইয়েতে যাই, ঢাকার উপর দিয়ে ইয়ে হয়ে চিরানো হয়ে টেকনাফ হয়ে উনি বার্মাতে যান। আজ ওনার বার্মার খবর আছে। ওনার মৃত্যুর সময় উনি দুঃখ করে একটা কথা লিখে বলেছিলেন, এপিটাফ হিসেবে এখনো লিখিত আছে, আমি দেখিনি, শুনেছি, জেনেছি, যে হাই খোদা, এই ভারতবর্ষের সম্রাট আমি, এত বড় ভারতবর্ষের মাটিতে 1.5 হাত মাটি, 2 হাত মাটি আমার ভাগ্যে জুটল না। পরবর্তীতে ভারতের সম্ভবত সঞ্জয় রাজীব গান্ধী প্রথম যেদিন প্রাইম মিনিস্টার হলেন, সেদিন উনি চলে গেলেন বাহাদুর শাহের মাজারে, যে উনি লিখে আসলেন যে হে বাহাদুর শাহ, হে আমাদের সম্রাট, ভারতের সম্রাট, তুমি কেন দুঃখ করো? তোমার 1.5 গজ মাটি, ভারতের মাটি তোমার চোখে। ভারতবর্ষের 130 কোটি সন্তান, এখনো প্রতিটি সন্তানের হৃদয় তোমার কবর আছে এবং সারা জীবন থাকবে। এই কথা বলবো। তো দেশপ্রেম কতটা, আর আমি কথাটা বলছি যে 8 কোটি মানুষ সে সময় 1857 সালে সে 100 কোটি মানুষকে বলি পেয়েছিল, আমাদেরকে দখল করে মরণ বলি এবং আমাদেরকে পরাজিত করলো। সে থেকে আমরা 200 বছর খেসারত দিয়েছি। সম্রাট আকবর থেকে মুর্শিদ কুলি খান পর্যন্ত যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, বেঙ্গল ছিল পৃথিবীর টোটাল জিডিপির 12% উৎপাদন হতো এখানে, এবং আমরা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র ছিল। এবং তৎকালীন সময় নট কলকাতা, মুর্শিদাবাদ তখনকার নবাবী শাসনের রাজধানী ছিল। মুর্শিদাবাদ লন্ডনের চাইতে বড় শহর ছিল এবং অত্যন্ত সুশৃঙ্খল ধনাঢ্য শহর ছিল। আমাদের অতীত ঐতিহ্যতা, ঐতিহাসিক দিকে যদি আমরা তাকাই, অনেক বড়, আমরা ছোট না। বর্তমানে আমরা বাঙালি হিসেবে, আমার শ্রদ্ধা বড় ভাই আরিফ ভাই বলেছেন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সিরাজ আলম খান শুধু 71 সালে বাংলাদেশ স্বাধীন করেননি, উনি একটা শুধু জাতি রাষ্ট্র গঠন করেনি, উনি একটা নিউ ডাইমেনশন দিয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে সারা পৃথিবীতে, বাংলাদেশে আমরা 18 কোটি, সারা পৃথিবী মিলে প্রায় আমরা 35 কোটি 36 কোটি বাংলা ভাষাভাষী মানুষ আছে। এই পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বাংলাদেশ
ভাষাভাষী মানুষ নেই। বাংলা বলতে শুধু বাংলাদেশ না, একটা অংশ মাত্র আমরা। গ্রেটার বেঙ্গল, যেটা সুলতানা বেঙ্গল যে তাকায় আমরা, সেই আরাকান থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, সেভেন সিস্টার হয়ে বাংলাদেশ, পশ্চিমবাংলা, আমরা বিহার, উড়িষ্যা, বিহার এবং আপ টু বৃন্দা পর্বত পর্যন্ত, ছত্তিশগড় পর্যন্ত, এটা হলো গ্রেটার বেঙ্গল। এই গ্রেটার বেঙ্গলকে একটা সিগন্যাল দিয়ে গেছে, তাদের একটা আইডেন্টিটি দিয়ে গেছে, বাংলা ভাষাভাষী মানুষের একটা আইডেন্টিটি দিয়েছে, এদের একটা কালচারাল ক্যাপিটাল দিয়ে গেছেন, দ্যাট ইজ ঢাকা, এবং একটা ফ্ল্যাগ দিয়ে গেছে, দ্যাট ইজ বাংলাদেশের ফ্ল্যাগ। তা থেকে শর্ত দেখায়, এবং এটি আজ হোক কাল হোক এই ভূমির, এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী একটা নিউ ডাইমেনশন আগামী দিনে দিবে বলে আমার মনে হয়। আমরা হয়তো একটা গ্রেটার কনফেডারেশনের মতো হলেও একটা কালচারাল ইউনিটি, বিজনেস ইউনিটির দিকে আমরা যেতে পারবো, যেটা মহান চিন্তাবিদ সিরাজ আলম খান যে কারণে সাউথ এশিয়াকে উনি কয়েকটা ভাগে বিভক্ত করেছে, 4টা ভাগে, কালচারাল ভাগে, যে কালচার বেসড সাউথ এশিয়ার পূর্ব অঞ্চল, দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল বিভক্ত করে একটা ইউনিটির স্বপ্ন দেখেছে, ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড কালচার বেসড উনি দেখিয়ে দিয়েছে। এটি আগামীতে কী রূপ দিবে আমরা জানি না, আমরা এটা গ্রেটার ইউরোপিয়ান রূপ দিতে পারে, কনফেডারেশন হতে পারে। আজকের যে ঝঞ্ঝাট যে আমরা দেখতে পাই সেটা হয়তো নাও থাকতে পারে। তো সেরকম অনেকগুলো মৌলিক ডাইমেনশন দিয়েছে, যেমন বাংলাদেশের দারিদ্র, সুশাসন নাই কেন, না থাকার কারণটা হলো যে ব্রিটিশরা কখনো এদেশের পিপলকে কোনোদিন এরা ন্যাশনাল পলিটিক্যাল রোল দেয়নি, আজও তাই, কোনো মানুষের ন্যাশনাল পলিটিক্যাল রোল নেই, এটা একটা মৌলিক জিনিস। এই না থাকার কারণে কোনো আমলা এবং কোনোদিনই সে ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া সে দেশের মানুষকে বঞ্চনা মনে করে, সে খুব একটা লাইক করে, তার মাথাটা এখনো সে উপনিবেশিক মাথা কাজ করে। ব্রিটিশরা বিভাগ পড়ে গেছে, জেলায় পড়ে গেছে, আমরা এত বোকা, এখনো আমরা বিভাগের জন্য আন্দোলন করি না, আমরা জেলার জন্য আন্দোলন করি, বিভাগের জন্য। নোয়াখালী বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই, আমরা ময়মনসিংহ বিভাগ চাই। আরে বেটা, এই বিভাগটা কি জন্য ব্রিটিশরা করেছে একটু দেখ, হাতিয়ে দেখ। বিভাগটা করেছে পিপলসকে ফ্যাসিলিটেট করার জন্য, পিপলসকে কন্ট্রোল করার জন্য ব্রিটিশরা করেছে। তো এখনো আমরা এই আভ্যন্তরীণ উপনিবেশবাদের যে আমলা, তাদের দ্বারাই আমরা হবো, কন্ট্রোল হবো, এরকম বলে। আমরা প্রভিন্সিয়াল, আমরা আপার হচ্ছে, আমরা প্রত্যেকটা শ্রেণী কোনো পেশার মানুষের আমরা দেশ পরিচালনা, এরাই তো সূর্য সন্তান, যারা শ্রেণী কর্ম পেশার মানুষ আছে। বাংলাদেশে একটি মানুষ কি শ্রেণী কর্ম পেশার বাইরে আছে? নেই। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো শ্রেণী কর্ম পেশার মধ্যে সমান। এই শ্রেণী কর্ম পেশার প্রতিনিধিত্ব যদি আমরা পার্লামেন্টে আনতে পারি, আপার হাউসে আনতে পারি, আমরা বাজেট প্রণয়নের জন্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল করতে পারি, আমাদের মৌলিক চেঞ্জ হবে, একটা উন্নত একটা রাষ্ট্র গঠন করতে পারবো, এবং রিপাবলিকের কিছু শর্ত আমরা পূরণ করতে পারবো। রিপাবলিকের আরো অনেক শর্ত আছে, রিপাবলিক অনেক সুন্দর জিনিস আজকের যুগে। তো ওনার দিয়ে এই যে এখন বাংলাদেশ কিভাবে চলে, কে চালায়, একদম নয়া উপনিবেশবাদের মালিকানা যারা আমাদের প্রতিবেশীরা আছে, জায়মাতি ইহুদিরা আছে, সারা পৃথিবীর জঞ্জাল এরা, এদের জঞ্জালের হাতে আমরা এখনো পড়েছি। এদের থেকে বাঁচতে হলে আর কিছুটা জাতিসংঘের মতো একটা সংগঠন আছে বলে, জাতিসংঘের যে কমপ্লায়েন্সগুলো, আইনগুলো, এই আইনের দ্বারা বাংলাদেশ বা তৃতীয় বিশ্ব এখন চলছে, যেটা নিয়ে আমার বন্ধু আশিস বমি করেছে। এবং এই আইনগুলো যদি আমরা যথাযথভাবে ফলো করি, তবু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। কিন্তু আমরা আমলাতন্ত্রের কারণে, পিপলসের পার্টিসিপেশন না থাকার কারণে কোথাও আমরা আজকে জলবায়ু নিয়ে সেদিন আমরা করলাম, সেমিনার করলাম এখানে। আমাদের আমেরিকান অ্যাম্বাসিডার প্রতিনিধি বাংলাদেশি, আমাদের এক বন্ধু,
সে দুঃখ করে বলতেছে, ক্ষোভ থেকে বলতেছে, এত প্ল্যান প্রোগ্রাম আমার দরকার নেই, জলবায়ু নিয়ে বহু প্ল্যান প্রোগ্রাম করেছেন আপনারা, এখন আল্লাহর হস্তে কিছু বাস্তবায়ন করে। বাস্তবায়নটা হচ্ছে কেন? ওটা তো আমরা একা একা করতে চাই, পিপলসকে তো পার্টিসিপেশন আনে না, পার্টিসিপেশন না আনার কারণে কোনোটাই হয় না। তবুও আমরা টিকে আছি যতটুকু এই বৈশ্বিক আইনগুলোর জন্য। বৈশ্বিক কিছু সব আইন যে নেগেটিভ আর বলবো না, অনেক পজিটিভ আইনও আছে। আজকে আমরা জানিও না এই যে বৈশ্বিক বিপর্যয়ের যে কারণটা কি, কে এর জন্য দায়ী, আমরা জানিও না কারণটা। এর দায়ী তো যারা ফসিল অয়েল পোড়াইছে, কয়লা যারা পোড়ায়, ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে পৃথিবীর সকল ধনী রাষ্ট্র যারা হয়েছে, ইউরোপ, আমেরিকা, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইরাক, কিন্তু ওই বেটাদের কাছে যে সোচ্চার হওয়া, তাদের বিরুদ্ধে যে লড়াই করা, রাজপথে না, যে বেটা তোমার কয়লা পোড়ানোর কারণে আজকে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা সাউথ এশিয়ার যে মানুষগুলো আছে, তৃতীয় বিশ্বের যে মানুষগুলো আছে, যে একটা ইউনিটি দিয়ে এসে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, টাকাটা দাও, নইলে বিদায় হয়, বুঝছে। আমরা কি বলতে পারি? বলি না, আমরা ভুলে গেছি। আসল কারণটা জানি। আজকে দেশের দারিদ্রতা কেন, আমাদের এত দারিদ্রতা কেন, আমাদের বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা কি? আমরা বলি, আওয়ামী লীগ বলে যে এটা ওই শালার জামাতের বাচ্চা, জামাত। এ সত্য, জামাতের সবগুলো লোক নেতা ফাঁসি দিয়েছি আমরা। ওই এখন তো কোনো দারিদ্রতা যায়নি, জিনিসের দাম তো কমে নেই। 1971 সালে এটা মীমাংসিত বিষয়। এই বিষয়ে তো আর কথা বলার সুযোগ নেই, দরকার নেই। দে আর নট এ ফ্যাক্টর আমার সোসাইটিতে। এখন ফ্যাক্টর ইদানিং আমরা দেখতেছি আন্দোলনে, 36-এর মুভমেন্টে। এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরা ফ্যাসিস্ট একটা সরকারকে ঘটিয়েছে তারা, বা তার সহযোগী ছিল তারা, তার জন্য। আজকের দারিদ্রতা হচ্ছে যে আমাদের শাসন কাঠামোটা নেই। আমাদের একটা সংগঠন চালাতে গেলে শাসন কাঠামো লাগে, সেটি আমাদের নাই। 1972 সালের যে সংবিধানটা আমরা রচনা করেছিলাম, এটা কার জন্য? সিরাজ আলম খানের সাথে সে সময় শেখ মুজিবের লড়াইটা হয়েছিল, ডিবেটটা হয়েছিল। উনি সিরাজ আলম খান প্রস্তাব দিয়েছিলেন 72 সালে যে মুজিব ভাই, দেশ আওয়ামী লীগ শাসন একা করে নেই, যুদ্ধ করে নেই, স্বাধীন করে নেই। বাংলাদেশের প্রতিটি শ্রেণী কোনো পেশার মানুষ, বাংলাদেশে অবস্থিত জামাত বাদে সম্পূর্ণ পলিটিক্যাল পার্টিগুলো, আর চাইনিজ কিছু কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি যারা সংখ্যায় খুবই নগণ্য, এরা ছাড়া আর বাকি সবাই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরা দেয়ারটা স্টেক হোল্ডার। আর আমরা যেভাবে বিধ্বস্ত হয়েছে, আমাদের নাই রাস্তাঘাট, আমাদের নাই খাবার, আমরা এককভাবে কোনো দলীয় শাসন যদি আমরা আনতে যাই, এটা বুমেরাং হবে, আমরা দুর্ভিক্ষ হবে, মানুষ মারা যাবে। এই কাজ করি না। আমরা সবাই মিলে জাতীয় বিপ্লবী সরকার গঠন করি। সবার আগে খাদ্যটাকে সম্পন্ন করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমাদের উৎপাদন বন্ধন, আমাদের যোগাযোগ, আমাদের কমিউনিকেশনগুলো, যে কারণে অমর্ত্য সেন 74 সালে দুর্ভিক্ষের মূল কারণ বলেছিলেন যে কমিউনিকেশন আমাদের দুর্বল কারণে আমরা প্রপার ডিস্ট্রিবিউশন করতে পারিনি ফুডটাকে, যে কারণে আমাদের দুর্ভিক্ষটা হয়েছিল, এক ভয়াবহ দুর্ভিক্ষ। এই কথাগুলো সিরাজ আলম খান বলেছিল। সিরাজ আলম খান কি আসলে? উনি কোনো সাধারণ মানুষ না। আমি দীর্ঘ 42 বছর, 17 বছর বয়স থেকে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে চলা। ওনার সঙ্গে সবচেয়ে আমার জীবনের অধিকাংশ সময় ওনাকে আমি দিয়েছি, ওনার সঙ্গে আমি কাটিয়েছি। উনি একটা অথরিটি। এই যে অথরিটি, সে কাউকে ফলো করে না, সে হয়তো অনুসরণ করে, কিন্তু তার নিজস্বতা আছে প্রত্যেকটা জায়গায়। 1979 সালে আমি যখন ইউনিভার্সিটিতে আসি, তখন সে বছরে ডাকসু নির্বাচনে খুব তোড়জোড় হয়েছিল, হবে নির্বাচন সামনে হবে। দীর্ঘকাল 73-এর পর আর কোনো নির্বাচন হয়নি। এই কামাল ভাই আছে, ওই সময় তিতুমির কলেজের নির্বাচিত ভিপি, কি ডাকসুর রেজাল্ট ওনারা নিতে পারেননি। ওনারা ছাত্রলীগের অন্যতম নেতা ছিল, উনি ভিপি ছিলেন। ডাকসুর রেজাল্ট ওনারা নিতে পারেননি, ডাকসুর শেখ কামাল হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। পরবর্তীতে
যার জন্য নিয়ে গিয়েছে সে অবশ্য খবর চেয়েছে যে এই সময় আসলে বাক্সটা হাইজ্যাক করে আমাকে ভিপি নির্বাচিত করা হয়েছিল, আমি এর জন্য দুঃখিত। আসলে নির্বাচিত হয়েছিল মাহবুব হক সাহেব, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। এরপরে ৭৯ নির্বাচন হবে এখন, তার আগে ছাত্রলীগের সম্মেলন। তো ছাত্রলীগ মানে সারা বাংলাদেশের 93% কলেজ ইউনিভার্সিটিগুলো ছাত্রলীগের দখল, সবচেয়ে এশিয়ার মধ্যে সর্বত্র সংগঠন। তো সবাই মনে করতো দাদার সঙ্গে আমার যেহেতু সম্পর্ক খুব ভালো, হয়তো বা ইউনিভার্সিটি কমিটিতে আমি কোনো ভালো পোস্ট পজিশন পাবো। মনের অবচেতন, যদি আমার কোনো লোভ ছিল না, মনের অবচেতন মনে আমার একটা ধারণা ছিল হয়তো বা এরকমই হবে, আমি হয়তো কোনো সম্পাদকীয় কোনো পোস্ট পাবো এরকম। কিন্তু নির্বাচনের পরে দেখি আমার কোনো নামই নেই কোথাও। তো দাদা প্রায়ই আমি ইসলামের ছাত্র, রাত 11টা-12টার দিকে আসতেন, আমাকে তুলে নিতেন, গাড়িতে উঠে উঠে নিজেই ড্রাইভ করতেন, নানা রাজনৈতিক আলাপ করে আবার রাত 1টার মধ্যে আমাকে নামিয়ে দিয়ে চলে যেতেন। তো ওই দিন উনি এসে আমাকে বলছে, গাড়িতে উঠলো, মন খারাপ কেন? ওই দাদা মন তো খারাপ না, তোমার মন খারাপ? তো শোনো, বলেন দাদা, লাঙ্গল জল দেখেছো? না দাদা দেখেছি। গরু দেখেছো? কিভাবে চাষ করে জমিতে সেটা দেখেছো? আমি দাদা আমার জন্মগ্রামে, দেখবো না কেন? বলছেন অবশ্যই দেখেছি। তো বললো তাহলে লাঙ্গল থাকে, জোয়াল থাকে, রাখাল থাকে, এই কয়জন মিলিয়ে চাষবাস করে। এরপর সবচেয়ে অ্যাডভান্টেজ পজিশনে কে থাকে? দাদা রাখাল। রাখালের হাতে কি থাকে? তোমার হাতে দাদা লাঠি থাকে। ইয়েস। গরু হইতে যাবো কেন? জোয়াল কাঁধে নিতে যাবো কেন? রাখাল হতে পারবো না? নেই, কখনো জোয়াল কাঁধে নেবে না। কোনো কমিটির সদস্য তুমি কোনোদিন হতে যাও না, কোনো কমিটির অ্যাডভাইজার হতেও যাবে না। তুমি তোমার মতো থাকবে, রাখাল হয়ে চলবে। এবং আজ পর্যন্ত আমি কিন্তু কোনো সংগঠনে, আমি বাংলাদেশ ছাত্রলীগের কোনো কমিটির কোনো মেম্বার আমি করি না, যদি এই সংগঠন আমি করেছি। আমার রোল ছিল, আমার ভূমিকা ছিল অসংখ্য ক্ষেত্রে, এবং আজও করি আমি এটা। তো আমার একটা রোল আজও আছে, তো আজও আমি অস্বীকার করি না। এই সংগঠনটির কাছে আমি সদস্য না হয়েও আমি কৃতজ্ঞ। আমার সামনে কামাল ভাই বসে আছে, আরিফ ভাই বসে আছে। আরিফ ভাই তো তখন আমার নেতা, সে ছাত্রলীগ সেল কমিটির দপ্তর সম্পাদক হওয়া, ছাত্রলীগ 31 জন মধ্যে একজন হওয়া, এটা চারটিখানি বিষয় ছিল না, অনেক বড় বিষয়, সেটা সৌভাগ্যের বিষয় ছিল এটা। তো যে কোনো একটা মন্ত্রী মিনিস্টারের চাইতে বাংলাদেশ ছাত্রলীগ সেল কমিটির মেম্বারে তার চেয়ে বেশি সম্মান ছিল সে সময় সারা বাংলাদেশে। তো সে থেকে আমি সতর্ক হয়ে গেছি যে জোয়ার কাঁধে নেওয়া যাবে না, রাখাল হতে হবে, কোনো কমিটির মেম্বার হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যদি মেধা থাকে তুমি নিজেই নিজের স্পেস তৈরি করবো এবং রোল প্লে করবো, সোসাইটিকে মুভ করাবো, ন্যাশনালকে মুভ করাবো, সেভাবে চিন্তা করো। কোনো পদের লোক কখনো করবো না। তা অনেক জীবনকে রাজনীতি মানে হচ্ছে চাওয়া পাওয়ার বিষয়, লোভ আর লাভের বিষয়, সেরকম তো এর বাইরে। উনি মনে করেন লাভ আর লোকসান তো কোনো মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না। রেসপন্সিবিলিটি হচ্ছে একটা মানুষের জীবনের লক্ষ্য হবে। মর্যাদা হচ্ছে মানুষ লড়াই করে মর্যাদার জন্য, মানুষ খাওয়া পড়ার জন্য লড়াই করে না। নেভার। লড়াই করবা মর্যাদার জন্য, লড়াই করবা রেসপন্সিবিলিটির জন্য। তুমি এই দেশের সন্তান, এই মাটির সন্তান। আত্মীয়তা শুধুমাত্র রক্তের সূত্রে হয় না, আত্মীয়তা হয় মাটির সূত্রে, আত্মীয়তা হয় আদর্শের সূত্রে। প্রত্যেকটা মানুষ তোমার আত্মীয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোমার আত্মীয়, প্রত্যেকটা ঘর তোমার, 54,000 বর্গকিলোর মালিক তুমি। এই মাটিতে বসবাসকৃত প্রত্যেকটা মানুষের ফকির থেকে সালমান এফ রহমান যদি সবচেয়ে ধনী মানুষ হয়, প্রত্যেকটা ঘর তোমার।
প্রত্যেকটা অ্যাকাউন্ট তোমার, প্রত্যেকটা ঘরে যাওয়ার, থাকার, ঘুমানোর অধিকার তোমার আমার আছে। সেভাবে নিজেকে প্রস্তুত করো, নেভার কখনো বলদ হয়ে না ওদের জীবনে। দ্যাট ইজ সিরাজ আলম খান। বেসিক্যালি উনি সাধারণ কোনো মানুষের সাথে ওনার চিন্তা, আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে আমরা চাওয়া পাওয়ার, উনি এভাবে যে মানুষের জীবন দেওয়া অনেক কঠিন, যৌবন দেওয়া আরও কঠিন। যৌবন দেওয়া, উনি যৌবন বিসর্জন দিয়েছে এবং ওনার সঙ্গে আমি নিজেও আমার যৌবনের বিসর্জন দিয়েছি। ওনার কারণে আমি জেল জুলুম খেটেছি, এখনই খাটছে, আগামীতে হয়তো খাটতে হবে আমাকে, কিন্তু আমি এর জন্য এতটুকু ভীত না, আই এম রেডি। কিন্তু আমি চাই আমার ন্যাশনকে একটা শাসন বদলের লড়াইয়ের সৈনিক করা। উনি অনেক আগে উনি ফিলসফার। আমার বন্ধু বলছেন উনি ত্রিকাল দর্শন করতে পারে। হ্যাঁ, উনি 2016 সালে যখন আমাকে জেলে নিয়ে যায় প্রথমবার, তখন উনি বলেছিলেন, জেল থেকে সরাসরি ওনার বাসায় নিয়ে যায়, বলেছিলেন 2023 থেকে 24-এর মধ্যে নন পার্টি অর্গান হটিয়ে দিবে এই দুঃশাসনকে, ফ্যাসিস্টকে। আগামীতে বাংলাদেশের রাজনীতিতে শুধু পলিটিক্যাল পার্টি ফ্যাক্টর হবে না, সেই ভূমিকা, সেই রোল তারা প্লে করতে পারবে না। এখন এই নতুন যে জিএনজি আমাদের আসছে, জিএনজি এবং আলফা জিএনজি, এরা বাংলাদেশ দখল করবে, এরা বাংলাদেশ দখল করবে আলটিমেটলি। এবং 24 সালে 23 বা 24 লিখে রাখো, মাস্ট বিপ্লব হবে, এবং সেটাই হয়েছে। এবং সেটার আলোকে তুমি নন পার্টি অর্গান দাঁড় করো। উনি একটা লাল বই বের করে দিয়ে গেলেন, বইটা আছে এখানে, আমি দেখাবো যে এর ভিত্তিতে কাঠামোগুলো হবে। 30 সদস্য, 20 সদস্য, 50, 100, 500 সদস্য, কোনো কমিটি করা যাবে না। 5, অনলি 5 or 6 টিম গঠন করো, নিউক্লিয়াস গঠন করো, যে নামে করো। নন পার্টি আর পার্টির মধ্যে পার্থক্য কি? মেইন পার্টি হচ্ছে, পার্টি মানে তো ইউনিডাইমেনশন। পার্টির বাইরে কোনো চিন্তা করলে তোমার পার্টি মেম্বারশিপ থাকবে না। আমাদের যে সংবিধানটা আছে, অথর্ব সংবিধানটা যেটা আছে, এই অথর্বটাকে আমাদেরকে হোল নেশনকে অথর্ব করে দিয়েছে। 70 অনুচ্ছেদ কী লিখেছে তোমার চিন্তা করার দরকার নেই। পার্টির সিদ্ধান্তের বাইরে যদি কোনো এমপি, পার্লামেন্ট মেম্বার যদি কোনো মতামত রাখে পার্লামেন্টে, তো তার চাকরি নেই, পার্লামেন্ট মেম্বারশিপ কেড়ে নেওয়া হয়। এটা কোনো জাতি হতে পারে? এই 70 অনুচ্ছেদ হোল জাতিকে বোমা বানিয়ে দিয়েছে। বুদ্ধিভিত্তিক জগৎ আজকে আমাদের ভাড়ায় খাটে, আমরা ভাড়াটি হিসেবে বুদ্ধিভিত্তিক জগৎ, কেউ সিআইয়ের এজেন্ট, কেউ রয়ের এজেন্ট, কেউ মুখ এজেন্সির এজেন্ট ইত্যাদি আমরা খুঁজে পাই। বাংলাদেশের এজেন্ট হয়ে লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি তো লোক পাই 2টা, এক মৌলানা ভাসানী কি পেতাম, হাজি শরীয়তুল্লাহকে কথা শুনতাম, দেখি নাই। সিরাজ আলম খান বাংলাদেশের হয়ে যারা কথা বলে, সিরাজ আলম খান, আমার বন্ধু সাদিক সাহেব বলেছে 20 বছর বয়সে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 20 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত উনি প্রাসঙ্গিক থাকবেন, কিন্তু 5000 বছরে ওনার নাম মুছে দিতে পারবেন না। উনি অমরত্ব পেয়ে যাবে, উনি অমরত্ব পেয়েছেন। উনি হুমারের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অমরত্ব পাবেন। আমরা ওনার চিন্তাগুলোকে নিয়ে, প্রত্যেকটা চিন্তা নিয়ে আইডিয়া নিয়ে, ওনার অসংখ্য আইডিয়া আছে। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো সম্পর্কে ওনার একটা রিডিং আছে, এটা নিয়ে আমরা কেউ কোনোদিন ভাবি না, চিন্তাও করি না। এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর উৎপত্তি কোথা থেকে, এরা কোথা থেকে আসলো, কীভাবে আসলো, এই কংগ্রেস, মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিগুলো কীভাবে আসলো, এগুলো সবই হলো উপনিবেশ শাসকদের দালাল হিসেবে আসে। তাদেরকে সার্ভ করার জন্য, তাদেরকে শাসন লঙ্ঘা করা যাবে, তাদের শাসন শোষণকে লঙ্ঘা করা যাবে। 1885 সালে কংগ্রেস, 1906 সালে 5 সালে মুসলিম লীগ, 1920 সালে কমিউনিস্ট পার্টি, এর পরবর্তী 1949 সালে আওয়ামী মুসলিম লীগ ইত্যাদিগুলো আসলো। এগুলো সবই আসছে ব্রিটিশরা ভয় থেকে। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, যে অরাজকতা হয় এবং যে ক্ষতির সম্মুখীন তারা হয়,
এবং যে থ্রেটেড তো শেষই হয়ে গেছে। যদি নেপাল গভর্নমেন্ট, নেপাল রাজ্য যদি 50,000 গোর্খা সেনাবাহিনী না নিত, এবং পাঞ্জাব এর রাজা যদি এবং কাশ্মীরের রাজা হরি সিং এই জাতীয় বানরগুলো যদি 50,000 সোলজার ব্রিটিশ থেকে না দিত, তাহলে সিপাহীরা নেতৃত্ব শূন্যতার কারণে ইয়ে করে তারপরেও হয়তো অন্য ইতিহাস হতে পারত আমাদের, কিন্তু আমরা পারিনি। তো সেটি যেন না হয় এর জন্য আমাদেরকে দ্বিতীয় ধারার রাজনীতির কথা বলেছে। দ্বিতীয় ধারার রাজনীতি গণমানুষের মধ্যে, সমাজের মধ্যে যে মুভমেন্টগুলো, অসংখ্য মুভমেন্টের খবর আমরা জানি। আমরা শেখের ভাগা আন্দোলনের কথা জানি, আমরা ফরাজি আন্দোলনের কথা জানি, আমরা হাজি শরিয়াতুল্লাহ সে ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, তিতুমিরের বাসার কিলার আন্দোলন, তারপর সাঁওতাল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ কথা আমরা জানি, অসংখ্য বিদ্রোহের খবর আমরা জানি। এগুলো সবই দ্বিতীয় ধারার আন্দোলন। ইভেন জাসদ গঠনটাও দ্বিতীয় ধারার রাজনীতি। মৌলানা ভাসানীর যে ন্যায়, তার যে মুভমেন্ট, তার যে আন্দোলন, তার যে ফারাক্কা অভিযান, ফারাক্কায় যে গণমিছিল উনি করল, বাংলাদেশের ইতিহাসে এত বড় মানুষকে সংগঠিত করা, একসঙ্গে করা, এটা আমরা দেখিনি কখনো। তো এটা মৌলানা ভাসানী করেছে। এগুলো সবই দ্বিতীয় ধারার রাজনীতি ইনগ্রিডিয়েন্ট আমি বলবো। এই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে আমরা দাদার এই চিন্তা নিয়ে 1900 ডাইমেনশনগুলো দিয়েছে। দাদাকে মানুষরা বলেছে, দাদা এগুলো নিয়ে একটা ইস্যুস দিয়ে একটা বুকস লেখা যায়, একটা সাহিত্য লেখা যায়। উনি বলছে হ্যাঁ সত্য, আমি আর বাঁচবো কতদিন, আমি তো থিওরিটিক্যালের বাইরে ইন ডিটেইল করতে পারবো না, সে বয়স তো আমার নেই, সময় আমার নেই। এগুলো ইতিহাসের বাকি কেউ না কেউ এসে করবে, তোমরা করো, তুমি করো ইত্যাদি বলতে। এরকম ওনার অনেক চিন্তাগুলোর মধ্যে মৌলিকত্ব আছে, যেগুলো নিয়ে ভাবা। সামাজিক স্তর নিয়ে ওনার যে ওনার যে চিন্তা, দেশজ আইন নিয়ে ওনার যে চিন্তাগুলো ইউনিক, অনন্য। আমরা এখন যে আইন কাঠামো নিয়ে ডিল করি, এই আইন কাঠামো আমাদের পড়াটা ব্রিটিশদের পড়া। এই 1935 সালের ইন্ডিয়ান অ্যাক্টটা একটু পড়ে দেখেন। এখনও আমরা 1961 সালের পুলিশ আইন দিয়ে চলি, 1976 সালের অভিনয় নিয়ন্ত্রণ আইন তা দিয়ে চলি। 1976 সালের এই অভিনয় নিয়ন্ত্রণ আইন কখন কীভাবে হলো, কেন হলো, এর তো প্রেক্ষাপট আছে। দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটক, নীল চাষের বিরুদ্ধে, তখন যেভাবে মানুষ সোচ্চার হয়ে উঠেছিল এই নীলদর্পণ উপন্যাসটি পড়ে, নাটকটি পড়ে। এটি যখন গ্রামে গ্রামে শহরে ইয়াং জেনজিরা অভিনয় করত, মানুষ জুতা খুলে ব্রিটিশ সাহেব অভিনয় যিনি করতেন তার মুখে জুতা মারতেন, এবং এটা একটা বিশাল আন্দোলনের রূপ নেয়। তখন ব্রিটিশরা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে ওনারা অভিনয় নিয়ন্ত্রণ আইন করলেন 1776 সালে। আজও 1776 সালের আইন বড়, আজও 1861 সালের আইন বড়। এইরকম কটা আইনের কথা বলবো, সবই তো পরিবেশিক আইনগুলোই বড় কথা। এখন এই আইনি শাসনতন্ত্র, শাসন বদলের এই লড়াইটা আমাদেরকে করতে হবে। নিজেদের শাসন নিজেদের মতো করে আমাদেরকে তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে।